আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ 2 দিন পরে আপনাদের সাথে দেখা। ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না, অনেক ব্যস্ত। এই মুহূর্তে কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টে জানাবেন। এবং আমাদের লাইভটি প্রপারলি শোনা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন। আমাদের লাইভটি একটু শেয়ার করে দেই। আমাদের যে গ্রুপ আছে 49তম স্পেশাল বিসিএস রসায়ন এবং পদার্থ নামে আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। সেই গ্রুপে আমরা একটু শেয়ার করে দিই, তাহলে অনেকেই দেখতে পাবে। একটু সময় নিচ্ছি আমরা। কি অবস্থা সকলের? সবাই ভালো আছেন? পড়াশোনার কি খবর? পড়াশোনা কি চলছে? ঠিকঠাক ভাবে পড়াশোনা চলছে কিনা? পরীক্ষা তো চলে আসলো। সার্কুলারের আজকে সেকেন্ড উইক চলতেছে, দ্বিতীয় সপ্তাহ চলতেছে সার্কুলারের। প্রথম সপ্তাহ শেষ, দ্বিতীয় সপ্তাহ চলতেছে। আশা করি আপনারা যারা প্রস্তুতি নিতেছেন আপনারাই সফল হবেন। ভালো প্রস্তুতি ছাড়া 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় কেমিস্ট্রির যে সিলেবাস দিয়েছে, প্লাস সেই সাথে আমাদের যে জেনারেল সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এবং মেন্টাল অ্যাবিলিটির যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাসগুলো শেষ করাটা অনেক বেশি টাফ ব্যাপার। এই স্বল্প সময়ে আমাদের যদি শেষ করতে হয়, পূর্ণাঙ্গ সিলেবাস যদি আমাদের শেষ করতে হয়, তাহলে গুছিয়ে এবং আমাদের যে বিগত বছরের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের টপিক ভিত্তিক স্টাডি করার কোনো বিকল্প নাই। আচ্ছা, আমরা মূলত আজকে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন বইয়ের কাভার। আমাদের বইটার কাভার শুধু চেঞ্জ হয়েছে। এখানে দেখেন, আমরা এখানে দিয়েছি 49তম স্পেশাল বিসিএস এর রসায়ন বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে রচিত। আমাদের আগের বইটাই আমরা রিপ্রিন্ট দিয়েছি। আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন নামে যে বইটা আছে, এই বইটাই মূলত আমাদের বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে রচিত। বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে রচিত, অর্থাৎ এখানে বিসিএস এর 100% সিলেবাসের এখানে সমন্বয় পাবেন এবং সেই সাথে আমাদের যে নিবন্ধন পরীক্ষা আছে এনটিআরসিএ পরীক্ষা, সেই এনটিআরসিএ পরীক্ষার এখানে 100% সলিউশন আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে আমাদের বইটা আমরা বিন্যাস করেছি। আমাদের বইতে আমরা এবার আরো একটা এখানে ট্যাগ দিয়েছি যে 49তম স্পেশাল বিসিএস। 49তম স্পেশাল বিসিএস এর যে সিলেবাসটা প্রদান করা হয়েছে, সেই সিলেবাসের এ টু জেড আমাদের বইতে আপনারা এখানে খুঁজে পাবেন। আপনারা জানেন, আমরা এর আগেও বলেছি, 49তম স্পেশাল বিসিএস কেমিস্ট্রির জন্য যে টপিকগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, এটা মূলত জেনারেল বিসিএস কেমিস্ট্রি, রিটেন কেমিস্ট্রি সিলেবাস। সেই সিলেবাসটি আপনাদেরকে দেওয়া হয়েছে। আমরা জেনারেল বিসিএস কেমিস্ট্রি সিলেবাস নিয়ে কাজ করেছি আমাদের বইতে। যারা 11 তারিখে 46তম কেমিস্ট্রির জন্য যারা পরীক্ষা দিবেন, 46তম বিসিএস কেমিস্ট্রির জন্য যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য আমাদের বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের বইতে আমরা যেহেতু টপিক ভিত্তিক আমাদের পুরো বইটাই আমরা বিন্যাস করেছি, ফলে আমাদের বই থেকে আপনি এখানে যেমন পড়াশোনা বা স্টাডি করার সময় যেমন আপনি খুব সহজেই টপিকগুলোর ভিতরে বিভিন্ন সাল থেকে আসা বিগত বছরের যে প্রশ্নগুলো রেফারেন্স আপনি দেখতে পাবেন, সেই সাথে একই প্রশ্নগুলো একই টপিকের ভিতরে পাওয়ার মানে খুঁজে পেতে আপনাদের জন্য এখানে কোনো কষ্ট করতে হবে না। দ্যাটস ওয়াই আপনাদের জন্য যেটা প্রয়োজন, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে স্টাডি করতে বসা। রেগুলার স্টাডি করলেই আপনারা সফল হবেন। রেগুলার স্টাডি ছাড়া এই স্বল্প সময়ে সফল হওয়াটা খুব বেশি টাফ ব্যাপার। আসেন আমরা একটু দেখি আমাদের আজকে আপনারা হয়তো জানেন যে আমাদের এই 49তম স্পেশাল বিসিএস কেমিস্ট্রি বিষয়ের উপর আমাদের একটা এক্সাম ব্যাচ চালু আছে। সেই এক্সাম ব্যাচের উপর আমরা কিছু কোশ্চেন নিয়েছি। আমাদের যে প্রথম এক্সামটা অনুষ্ঠিত হয়েছে আমাদের 1 আগস্ট, আগস্টের 1 তারিখে আমাদের প্রথম এক্সাম অনুষ্ঠিত হয়েছে। সেই প্রথম এক্সামের উপর আমাদের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে সমস্ত প্রশ্ন আজকে আমরা আলোচনা করব না। আজকে খুব স্বল্প সময়ের জন্য আমরা লাইভে এসেছি। আমরা অল্প কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। আমরা একটু দেখি লাইভে কতজন আছেন এবং কারো কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা, আমরা লাইভটা একটু শেয়ার করে দেই। যারা আছি এখানে আমরা লাইভটা শেয়ার করে দিব। কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দ্রুত সময়ের মধ্যে। আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে জানিয়ে দিন। আমরা বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আজকে লাইভটি শেষ করব। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা আমাদেরকে বইয়ের অর্ডার করেছেন, আমরা গত 2 দিন বই দিতে পারিনি, কারণ আমাদের বইয়ের স্টক শেষ। আমাদের বইটি ছাপানো হচ্ছে, আগামীকাল ইনশাল্লাহ আমরা বই হাতে পাবো এবং আগামীকাল আমরা কুরিয়ার করব। আগামীকাল বাংলা বাজার থেকে আমরা কুরিয়ার করব। বাংলা বাজারের আশেপাশে যারা আছেন, যারা সরাসরি বইটি সংগ্রহ করতে চান, আগামীকাল বাংলা বাজার থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। আগামীকাল দুপুরের মধ্যে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আগামীকাল বাংলা বাজার থেকে সরাসরি বইটা সংগ্রহ করতে পারবেন। আমাদের প্রেস থেকে সরাসরি বইটি সংগ্রহ করতে পারবেন। আগামীকাল বাংলা বাজার থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। আর আগামী পরশুদিন থেকে আপনারা নীলক্ষেত থেকে বইটি সরাসরি সংগ্রহ করতে পারবেন। আর আগামীকাল থেকেই মূলত আমাদের যে অনলাইন সার্ভিস, আমরা অনলাইনে বইগুলো ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা আগামীকাল থেকে ডেলিভারি পেয়ে যাবেন। আমরা আগামীকাল বুকিং করব, আপনারা 2 দিনের মধ্যেই আপনাদের হাতে বই পেয়ে যাবেন। আচ্ছা, সেলিম সাহেব বলেছেন এক্সাম রুটিনটা দেন স্যার। এক্সাম রুটিনটা আমরা পেজে আপলোড করেছি। আচ্ছা, কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া, বইটি অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের যারা রুটিন চাচ্ছেন, এক্সাম রুটিন, আমাদের পেজে রুটিন দেয়া আছে, আমাদের গ্রুপে রুটিন দেয়া আছে, সেখান থেকে রুটিন সংগ্রহ করবেন। আমরা রুটিনগুলো শেয়ার করেছি। আমাদের যে রুটিন আছে সেই রুটিনগুলো আমরা শেয়ার করেছি। আচ্ছা, আসেন আমরা একটু আলোচনা করি। আমাদের যে বিগত এক্সাম নম্বর 1 ছিল, এই এক্সাম 1-এর আমাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আমাদের এক্সাম অনুষ্ঠিত হয় মূলত বিসিএস 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার সিলেবাসের আলোকে, যা আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের পেজ নং উল্লেখ করে দিয়েছি আমরা রেফারেন্স হিসেবে। আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা যে আছে, এই বইটাকেই আমরা রেফারেন্স হিসেবে ধরেছি এবং এই বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে বিগত 49তম আমাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, মূলত সেই বিগত বছরের প্রশ্নের উপর আমরা ডিপেন্ডেন্সি রেখে বিগত বছরের প্রশ্নগুলো, যেই যেই টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, সেই টপিকগুলো আগে আমরা ইনক্লুড করেছি এবং সেখান থেকে আমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে মিল আছে এরকম কিছু টপিক আমরা পিডিএফ শেয়ার করে থাকি। সেক্ষেত্রে আপনারা যারা এখনো এক্সাম ব্যাচে যুক্ত হননি, রেগুলার এক্সাম যদি আপনি দেন, রেগুলার এক্সাম দেওয়ার ফলে আপনার এখানে পরীক্ষা দেওয়ার যে ভীতি আছে সেই ভীতিটা কেটে যাবে। কারণ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার যে প্যাটার্ন, এটা আপনাকে জানতে হবে। যেহেতু এমসিকিউ পরীক্ষার কোনো বই নাই, আমরা একটা সুযোগ করে দিয়েছি যে সাবজেক্টিভ কেমিস্ট্রির উপর আপনি যদি ভালো করতে চান, আমাদের রিটেন কেমিস্ট্রির বইটাকে আপনারা এমসিকিউ ফরম্যাটে স্টাডি করবেন। এমসিকিউ ফরম্যাটে স্টাডি কিভাবে করবেন? আপনারা বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, নিবন্ধনের প্রশ্নগুলোকে আপনারা এমসিকিউ ফরম্যাটে ফান্ডামেন্টাল যে সকল ইনফোগুলো আছে সেই ইনফোগুলো আপনারা জানার চেষ্টা করবেন। এখানে ডিটেইলস আপনাকে লিখতে হবে না, কোশ্চেনের মধ্যে আপনার অপশনগুলো দেয়াই থাকবে, জাস্ট সেখান থেকে আইডেন্টিফাই করে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা সঠিক উত্তর। সেক্ষেত্রে আপনার জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব বেশি প্রয়োজন। এই জন্য আমাদের যে বই আছে, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আপনারা দেখতে পাচ্ছেন, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আসলে প্রস্তুতির জন্য আপনি যদি গোছালো প্রস্তুতি না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং যতই পড়াশোনা করেন না কেন, এটা ভালো আউটপুট আপনার দ্বারা সম্ভব হবে না। এখানে দেখেন, আমরা 45তম বিসিএস পরীক্ষার পর্যন্ত যে প্রশ্নগুলো দেয়া আছে, 45তম বিসিএস পর্যন্ত প্রশ্ন সমাধান এবং 18তম নিবন্ধন পর্যন্ত প্রশ্ন সমাধান। আমি একেবারে প্রথম দিকে বলেছিলাম যে আপনারা যেটা করবেন, যে বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার প্রত্যেকটা টপিক থেকে আসা যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের কনসেপ্টগুলো আপনারা একটু শেয়ার করবেন। সেই প্রশ্নের কনসেপ্টগুলো যদি আপনারা একটু স্টাডি করেন, রেগুলার স্টাডি করেন, আশা করি এই বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো থেকেই আপনারা প্রত্যেকটা এখান থেকে কনসেপ্ট কমন পাবেন। প্রত্যেকটা টপিকের অধীনে হাজার হাজার অসংখ্য প্রশ্ন এখানে মেক করা যায়।
আপনি এমসিকিউ যদি সলভ করেন তাহলে আপনার জন্য যেটা হবে যে আপনি গুরুত্ব বুঝবেন না। এই জন্য আপনার জন্য যেটা প্রয়োজন, যেহেতু এমসিকিউ পরীক্ষার পদ্ধতিতে এর আগে কোনো পরীক্ষাও হয়নি, দ্যাটস ওয়াই আপনার জন্য যেটা প্রয়োজন, আপনি বিগত বছরের রিটেনের যে সিলেবাস আছে সেই রিটেনের সিলেবাস অনুযায়ী বিগত বছরের যে প্রত্যেকটা টপিক আছে এই প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো যেই যেই টপিক থেকে আসছে সেই টপিকগুলো একদম খুব ভালোভাবে এখানে আয়ত্ত করতে হবে। ফলে এগুলো যদি আপনি আয়ত্ত করেন তাহলে এই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন করা হোক না কেন, মূলত আপনার সিলেবাসের বাইরে থেকে তো প্রশ্ন করবে না, সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন করবে, যেহেতু আপনাকে একটা সুনির্দিষ্ট সিলেবাস প্রদান করা হয়েছে। আর আমাদের বইটা আপনার 49তম স্পেশাল বিসিএস এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে রচিত, পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে রচিত এ টু জেড প্রত্যেকটা টপিক এখানে আপনি সুবিন্যস্ত ভাবে আমরা বিন্যস্ত করেছি। আপনারা এখানে প্রত্যেকটা টপিক খুঁজে পাবেন এবং সেই টপিকের অধীনে বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, নিবন্ধনের প্রশ্নগুলো খুব ভালো করে স্টাডি করবেন। আশা করি এখান থেকেই কনসেপ্ট কমন পাবে, এখান থেকেই কনসেপ্ট যেগুলো আছে সবগুলো কমন পাবেন এবং আপনার পরীক্ষা ভালো হবে। আশা করি আপনারা এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে এখানে সংগ্রহ করবেন। আর আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছিলাম মূলত আমাদের এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচে আমরা আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আসেন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন নাম্বার 1। এই নাম্বারে দেখেন 1 নম্বর প্রশ্নে যেটা আমরা বলেছি যে নিচের কোন অবস্থাকে এসটিপি বলে। এসটিপি বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপি কি? এসটিপি এবং এসএটিপি এই ইনফরমেশনগুলো আপনাদের জানতে হবে। এসটিপি, এসটিপি অ্যান্ড এসএটিপি, এসটিপি এবং এসএটিপি এই ইনফরমেশনগুলো আপনাদের জানতে হবে। আমাদের বই আছে, আমাদের বইতে গ্যাসীয় সূত্রাবলী নামে যে চ্যাপ্টার আছে, এই গ্যাসীয় সূত্রাবলীতে আমাদের এসটিপি এসএটিপি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সেখান থেকে আমরা একটা প্রশ্ন এখানে মেক করেছিলাম। আর এসটিপি এসএটিপি থেকে বিগত বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে এবং নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছে। দ্যাটস ওয়াই এই প্রশ্নটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসটিপি, এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অনেক সময় এখানে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এসটিপি এর ফুল মিনিং কি এবং এই এসএটিপি এর ফুল মিনিং কি, এগুলো রিটেন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আপনার জন্য এখন যেহেতু রিটেন ফরম্যাটে পরীক্ষায় প্রশ্ন হবে না, কিন্তু পরীক্ষার যে এই পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর জন্য আমাদের এই এসটিপি এবং এসএটিপি কনসেপ্ট থেকে পরীক্ষার প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি আছে, অনেক বেশি আছে। ওকে, আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম তাহলে এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার আর এসএটিপি হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপিতে আমাদের টেম্পারেচার কত? এসটিপিতে টেম্পারেচার হলো 0°C টেম্পারেচার, 0°C টেম্পারেচার। প্রেসারটা কত? এই প্রেসার হলো 1 atm প্রেসার। প্রেসারটা কত? 1 atm প্রেসার, 1 atm প্রেসার। 1 atm সমান এই যে 76 সেন্টিমিটার পারদচাপকেও লেখা যায়, 76 সেন্টিমিটার পারদচাপ মার্কারি প্রেসার। তাহলে আমরা এসটিপি ইকুইভ্যালেন্ট টু আমরা কি লিখতে পারি? এসটিপি ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি যে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, 76 সেন্টিমিটার কি মার্কারি প্রেসার। তাহলে আমরা দেখবো যে অপশনগুলোতে আছে কিনা। দেখেন এখানে চারটা যে অপশন আছে, চারটা অপশনের মধ্যে ডি নাম্বার যে অপশনটা আছে, ডি নাম্বার অপশনে আমরা যেটা পাচ্ছি যে এখানে 0°C টেম্পারেচার এবং প্রেসার দেয়া আছে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। তার মানে আমাদের 1 নং যে প্রশ্ন আছে, 1 নং প্রশ্নের সঠিক উত্তর কোনটা? উত্তর হলো ডি, উত্তর হলো ডি। 1 নং প্রশ্নের সঠিক উত্তর হলো ডি। আপনারা যারা এই যে কনসেপ্টগুলো জানেন না তারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে বইটা আছে এই বইটা সংগ্রহ করে এই যে এসটিপি এসিটিপি সংক্রান্ত অর্থাৎ বেসিক যে কোশ্চেনগুলো আসে গ্যাসীয় সূত্রাবলী থেকে, সেই কোশ্চেনগুলো আপনারা আমাদের বই থেকে খুব সহজেই এখানে জেনে নিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে সবাই একটু বলেন। 2 নম্বর যে প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করেন। যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করুন, যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করুন। লাইভটি আপনারা শেয়ার করেন না কেন? এই জন্য আমি ফ্রি ক্লাস নেই না, ফ্রি জিনিস সবার পছন্দ হয় না। এই জিনিসটা সবচেয়ে খুবই খারাপ। সেটা হলো যে আপনারা কোনো জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন কিন্তু সেই জায়গায় আপনার কোনো কন্ট্রিবিউশন থাকতেছে না, এটা খুবই খারাপ। দিস ইজ ভেরি ব্যাড। আপনারা লাইভটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করে দিলে তো এখানে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আপনি লাইভটি শেয়ার করে দিন, আমরা তো আপনার জন্য ফুললি ডেডিকেটেড।
আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আপনাদের জন্য আমরা বই রচনা করেছি, আমরা তো ফুললি ডেডিকেটেড আপনাদের জন্য। আপনারা একটু শেয়ার করে দিন, একটু কাইন্ডলি শেয়ার করে দিন। আচ্ছা, আপনারা এই 2 নম্বর যে প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আপনারা একটু কমেন্টে জানান। এ বি সি ডি কোন অপশনটা সঠিক? দেখেন এখানে কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। এখানে দেখেন কার কার সাথে কার কার রিলেশন। হ্যাঁ, ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি, চারটা অপশনই ভি ভার্সেস টি। তাহলে এখানে টিটা হলো কেলভিন টেম্পারেচার, টিটা হলো কি কেলভিন টেম্পারেচার, আর ভিটা হলো লিটারে ভলিউম, ভি হলো লিটারে ভলিউম। কোনটা হবে সঠিক উত্তর, কোনটা হবে সবাই একটু বলুন। আচ্ছা সবাই একটু বলুন, কমেন্ট করুন, সবাই একটু কমেন্ট করুন। কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া বলেছেন 2A, সেলিম সাহেব 2A, বাকি যারা আছেন, বাকি যারা আছেন তাদের কি খবর? এখানে 2 এর সঠিক উত্তর কোনটা হবে? 2 এর সঠিক উত্তর কোনটা হবে বলেন, দ্রুত বলেন। 2 এর সঠিক উত্তর কোনটা হবে? আপনারা যদি এখানে সলভ ক্লাসে এসে যদি কন্ট্রিবিউশন না রাখেন তাহলে তো হবে না। বলেন 2 এর এ সঠিক উত্তর কোনটা হবে? অনেকেই বলেছে 2 এর এ, 2 এর এ। আচ্ছা 2 এর এটা কেন হবে দেখেন আমরা একটু আলোচনা করি এইখানে। আচ্ছা আমরা দেখি অপশনে যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করি না, যারা আছেন এখানে, যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করি, দ্রুত একটু কমেন্ট করি। আচ্ছা দেখেন আমাদের এখানে স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। চার্লসের সূত্র যেটা কি, চার্লসের 2টা সূত্র আছে, চার্লসের 2টা সূত্র আছে, একটা হলো ভি ইজ প্রপোর্শনাল টি, একটা হলো ভি ইজ প্রপোর্শনাল টি। আচ্ছা এই সূত্রের ইলাবোরেশন কি হতে পারে? ভি সমান কেটি হতে পারে, ভি সমান কেটি, ভি সমান কেটি। আর এইখানে আমরা ওয়াই সমান এম এক্স, এটা হলো কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা ভি সমান কেটি এই ইকুয়েশনটাকে ওয়াই সমান এম এক্স এই ইকুয়েশনের সাথে যদি আমরা এখানে মিল করি তাহলে যেটা পাবো যে এটা হলো মূলবিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ হবে। কারণ ভিটা হলো লিটারে ভলিউম আর টিটা হলো কেলভিন টেম্পারেচারে, এখানে টেম্পারেচার, এখানে টিটা হলো কেলভিন টেম্পারেচার। তার মানে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ পাবো। এখানে অন্যান্য যে অপশনগুলো আছে এই অপশনগুলো তো এটাও তো হবে না, এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না, এটাও মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না। আর তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের মধ্যে এইটা আছে, এইটা, তার মানে সঠিক উত্তর হবে এ। কিন্তু অনেকেই এখানে এই অপশনটাও দিতে পারে, এখানে বি উত্তরটাও অনেকেই দাগাইতে পারে, তবে বি উত্তরটা সঠিক নয়। কারণটা কি? এইখানে বি উত্তরটা সঠিক নয় এই কারণেই সঠিক নয় কারণ আমরা জানি চার্লসের সূত্রের একটা ইলেবোরেশন আছে। দেখেন আমরা যে কনসেপ্টটা নিয়ে কাজ করতেছিলাম ভি ইজ প্রপোর্শনাল টি, তার মানে এখানে টেম্পারেচার যে বাড়লে ভলিউমটা ইনক্রিজ হবে। হ্যাঁ, এই যে স্থির চাপে তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন ভলিউমটা বেড়ে যায়, কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ালে ভলিউমটা বেড়ে যায়। এই ভলিউমটা কতটুকু বাড়বে এবং কতটুকু হ্রাস পাবে? দেখেন তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন ভলিউমটা বেড়ে যায়, আবার তাপমাত্রা যখন কমানো হয় তখন ভলিউমটা কমে যায়। এই যে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এখানে ভলিউমটা যে কমতেছে এবং বাড়তেছে, এইটা কতটুকু বাড়বে বা কতটুকু কমবে তার জন্য বিজ্ঞানী চার্লস একটা বড় আকারের একটা সূত্র দিয়েছেন, যে সূত্রের এক্সপ্লেনেশন যেটা বাংলা কথাটা আমি আজও এখানে মনে নেই, আমার আপনাদেরও মনে নেই, আপনারা এটা ইন্টারমিডিয়েটে পড়েছেন, অনার্সে পড়েছেন, আপনারা ভুলে গেছেন, তবে এটার যে গাণিতিক রূপটা সবার মনে আছে। দেখি সবার মনে আছে কিনা। আমরা যদি T°C টেম্পারেচারে কোনো কিছুর কোনো গ্যাসের যদি আমরা এই কোনো গ্যাসের যদি আমরা ভলিউম বের করতে চাই তাহলে সেটা হবে কি ভি নট প্লাস এখানে ভি নট টি ডিভাইডেড বাই হলো 273। এই সূত্রের এক্সপ্লেনেশনটা সবার জানা আছে, এই সূত্রের এক্সপ্লেনেশনটা সবার জানা আছে, অর্থাৎ T°C টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউমটা কত হবে, কোনো গ্যাসের ভলিউমটা কত হবে, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করি। এই ইকুয়েশনটার সাহায্যে আমরা কি করতে পারি, কোনো গ্যাসের T°C টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউমটা আমরা বের করতে পারি। মূলত এই সমীকরণে এই যে সমীকরণ, এই যে T°C টেম্পারেচারে কোনো গ্যাসের যে ভলিউমের সাথে তাপমাত্রার যে সম্পর্ক, কোনো গ্যাসের তাপমাত্রার সাথে ভলিউমের যে রিলেশনটা, এইটা মূলত এই বি অপশনের যে গ্রাফটা দেয়া আছে এই বি অপশনের গ্রাফ থেকে আমরা প্লট করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের প্রশ্নে যেটা ছিল যে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ যে আমাদের যে গ্রাফটার কথা বলেছিল সেটা মূলত আমাদের এ নম্বর যে চিত্র দেয়া আছে, এ নম্বর যে গ্রাফ দেয়া আছে সেই এ নম্বর গ্রাফকে এখানে কি করে সমর্থন করে। দ্যাটস ওয়াই আমাদের সঠিক উত্তর হবে এ। তার মানে আপনি যদি ব্যাখ্যা না বুঝেন শুধুমাত্র মুখস্থ করেন তাহলে হবে না, ভুলে যাবেন আপনি, ভুল করাটাই স্বাভাবিক। এই ভুল যাতে না করেন, আমাদের যে বই আছে
আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই। এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে প্রত্যেকটা গ্রাফ নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। দেখবেন আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই চার্লসের সূত্রে আমরা যে গ্রাফগুলো প্লট করেছি তার মধ্যে আপনার এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের লিটারে যে ভলিউমের সাথে যে সম্পর্কটা আছে, সেটা আপনি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বইতে আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আসেন আমরা পরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, সন্ধি তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা একটা মুখস্থ কোশ্চেন। সেটা হলো যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা কত? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা কত? আচ্ছা আপনারা বলেন 3 নম্বর যে প্রশ্নটা আমরা এখানে যুক্ত করেছি, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা কত হবে? এটা আপনারা একটু কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন, সময় নিয়েন না, আমরা একটু দ্রুত কমেন্ট করব। তিনের আনসার কি হবে? তিনের আনসার কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করি। তিনের আনসার কি হবে? তিনের আনসার কি হবে? তিনের আনসার কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করি। তিনের আনসার কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করি। তিনের আনসার কি হবে? তিনের আনসার কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করি। তিনের আনসার কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করি। তিনের আনসার কি হবে? তিনের আনসার কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করি। আমরা একটু দ্রুত কমেন্ট করব। আচ্ছা, নোভা আপু বলেছেন সি। আচ্ছা, কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া তিনের হলো সি, তিনের সি। বাকি যারা আছেন তাদের কি খবর? তারা দ্রুত কমেন্ট করুন, আমরা একটু জানতে চাই। তিনের কত নম্বর সঠিক উত্তর? কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত? এটা ইন্টারমিডিয়েটের প্রশ্ন, ইন্টারমিডিয়েট থেকেই আপনারা এটা জানতেছেন। ক্রিটিক্যাল টেম্পারেচার অথবা সন্ধি তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার অথবা সন্ধি তাপমাত্রা, এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা কত? আমরা জানি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা হলো 31.1 ডিগ্রি সেলসিয়াস, 31.1 ডিগ্রি সেলসিয়াস। যারা তিনের অপশন সি দাগিয়েছেন তাদের উত্তর হলো সঠিক। যারা তিনের অপশন সি দাগিয়েছেন তাদের উত্তর হলো সঠিক। ফাতেমা জাহান রুকু আপু তিনের সি, রিমি খাতুন তিনের সি, কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া তিনের সি, আচ্ছা নোভা আপু তিনের সি, ওকে ওকে, আয়েশা সিদ্দিকা মিতুল আপু তিনের সি। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন, উত্তর সঠিক হয়েছে। যারা সি নম্বর কোশ্চেন দাগিয়েছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। এই যে দেখেন সন্ধি তাপমাত্রার গল্প কোথায় আসে? লিকুইফিকেশন অফ গ্যাস, কোনো গ্যাসকে আমরা যখন তরলে রূপান্তরিত করতে চাই তখন সেই গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার নামক একটা যে ফ্যাক্টর আছে, সেই ক্রিটিক্যাল টেম্পারেচার নামক যে ফ্যাক্টর সেটা আমাদের জানতে হয়। এই জন্য আমাদের যে টপিক দেয়া আছে, আমাদের যে সিলেবাস দেয়া আছে সেখানে লিকুইফিকেশন অফ গ্যাস, গ্যাসের যে তরলীকরণ, এই গ্যাসের তরলীকরণের যে কনসেপ্ট, সেখান থেকে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এইটা বিসিএস পরীক্ষায় অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। দ্যাটস ওয়াই আমরা বিসিএস এবং নিবন্ধনের যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করে আপনাদের জন্য লিকুইফিকেশন অফ গ্যাস এই টপিক থেকে ক্রিটিক্যাল টেম্পারেচার নামক যে টপিকটা আছে এই টপিকটা আমরা ফাইন্ড আউট করেছি, এবং এখান থেকে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার কত হবে সেই প্রশ্ন আমরা সেট আপ করেছি। তার মানে এগুলো যেনতন কোশ্চেন না, এগুলো বিসিএস পরীক্ষার এবং নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত টপিক থেকে, সেই টপিকগুলো থেকে প্রশ্ন আমরা সেট করেছি। তার মানে আমরা অনেক বেশি অ্যানালাইসিস করে আপনাদের জন্য এই প্রশ্নগুলো সেট আপ করে থাকি। শুধুমাত্র প্রশ্ন পড়লেই হবে না, টপিকের গুরুত্ব বুঝে টপিক থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে সেই নমুনা কোশ্চেনগুলো আমরা এখানে সেট করেছি, এবং এটার যে এলাবোরেট ডিসকাশন এগুলো আপনাকে জানতে হবে। আমাদের বই আছে, আমাদের বইতে সুবিন্যস্তভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করেছি। আপনার উচিত হবে আমাদের বইগুলো খুব সুন্দরভাবে যে আমরা যে আলোচনা করেছি সেগুলো খুব সুন্দরভাবে স্টাডি করা। তাহলে তিনের যে সঠিক উত্তর, তিনের গল্পে যদি আমরা যাই, তিনের গল্পে কার্বন ডাই অক্সাইডের যে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সঠিক উত্তর কি হবে? 31.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, চারের যে সঠিক উত্তর, চারের সঠিক উত্তর কি হবে? কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে? আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সূত্র মেনে চলে, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে কোন সূত্রটি? দেখেন আমরা এখানে ডাল্টনের আংশিক চাপ কাকে বলে, ডাল্টনের এখানে আংশিক চাপ সূত্রটা কি, এগুলো একদম সিলি কোশ্চেন, এগুলো সবাই পারবে। তবে আংশিক চাপের কিছু, এই ডাল্টনের আংশিক চাপকে ফলো করে, এই ফলো করার জন্য গ্যাস মিশ্রণের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন থেকে আমরা এখানে কোশ্চেন দিয়েছি। দ্যাটস ওয়াই আপনার জন্য এই কন্ডিশনগুলো জানা প্রয়োজন। বেসিক কোশ্চেন, একেবারেই বেসিক কোশ্চেন,
তাহলে 4-এর সঠিক উত্তর কি হবে? সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি। আজকে আমাদের ফাটাফাটি ফাটাফাটি ক্লাস হচ্ছে। আচ্ছা, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বেশ কিছু কোশ্চেন এখানে সলভ করব। তবে আপনারা একটু কমেন্ট করুন 4-এর সঠিক উত্তর কোনটা হবে, 4-এর সঠিক উত্তর কোনটা হবে, দ্রুত কমেন্ট করি। ভাইয়া আপু যারা আছেন আমরা একটু দ্রুত কমেন্ট করি 4-এর সঠিক উত্তর কি হবে। যারা এখানে ক্লাস করতেছেন বেশ অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তবে প্রোফাইলে আমাদের লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন, আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিন, প্রোফাইলে আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিন। 4-এর সঠিক উত্তর কি হবে দ্রুত কমেন্ট করি আমরা, 4-এর সঠিক উত্তর কি হবে দ্রুত কমেন্ট করি, আমরা সময় নিব না, দ্রুত কমেন্ট করি। 4-এর সঠিক উত্তর কি হবে, 4-এর সঠিক উত্তর কি হবে দ্রুত কমেন্ট করি। 4-এর সঠিক উত্তর কি হবে, 4-এর যে সঠিক উত্তর, 4-এর সঠিক উত্তর কি হবে দ্রুত কমেন্ট করি। 4-এর সঠিক উত্তর কি হবে, 4 যেটা আছে এই 4-এর সঠিক উত্তর কি হবে আমরা দ্রুত কমেন্ট করি। কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা 4 নংটা বুঝিয়ে দিয়েন কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া, 4 নংটা বুঝাবো, প্রত্যেকটা কোশ্চেন বুঝাবো, যে কোশ্চেনটার আনসার বলবো সেই কোশ্চেনটার এখানে এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। 4-এর সঠিক উত্তর কি হবে কেউ কি পারতেছে না? না পারলে বিসিএস ক্যাডার কেমনে হবেন? সবাই একটু উত্তর করি আমরা, হ্যাঁ 4-এর সঠিক উত্তর কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত দ্রুত কমেন্ট করি। আচ্ছা কলি আক্তার আপু বুঝিয়ে দেন। রিমি খাতুন বলেছেন 4-এর বি, 4-এর বি। আচ্ছা আয়েশা সিদ্দিকা, মিতুল আপু 4-এর এ। আচ্ছা বাকি যারা আছেন তাদের কি খবর, সবাই কি দর্শক? বাকি যারা আছেন তারা কি পরীক্ষা দিবেন না? পরীক্ষা তো দিবেনই, শুধু এই লাইভ ভিডিও দেখলে হবে, এখানে ইন্টারাকশন করতে হবে। বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমন্বয়ে আমরা কনসেপ্টগুলো খুব সুন্দর করে ফাইন্ড আউট করে এখানে আমরা কোশ্চেন সেট আপ করেছি। আপনার জন্য এই কোশ্চেনগুলো জানা একেবারেই ফরজ, কারণ এখান থেকেই এই কনসেপ্টের প্রশ্নগুলোই আপনার জন্য এই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা যেটা অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু সেট আপ করবে। আসেন আমরা 4-এর যে প্রশ্ন এই প্রশ্নটার গল্পে আমরা একটু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি। দেখেন আমাদের ডাল্টনের যে আংশিক চাপ আছে এই ডাল্টনের আংশিক চাপ সূত্র কারা মেনে চলে এইটা আগে আমরা একটু জানার চেষ্টা করি। ডাল্টনের আংশিক চাপ সূত্র তারাই মেনে চলে সেই গ্যাস সমূহের মিশ্রণই মেনে চলে যে গ্যাস সমূহের মিশ্রণ পরস্পরের সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ পরস্পর বিক্রিয়াবিহীন যে সকল গ্যাস, পরস্পর বিক্রিয়াবিহীন যে গ্যাস মিশ্রণ আছে সেই গ্যাস মিশ্রণগুলোই কিন্তু আমাদের এই ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের যে গ্যাসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি বা এখানে যে এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করেছি সেই গ্যাস মলিকিউলগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে অ্যামোনিয়া আছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে এবং পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তার মানে আমরা দেখলাম অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাস মিশ্রণটা এখানে দেওয়া হয়েছে সেই গ্যাস মিশ্রণটা পরস্পরের সাথে বিক্রিয়া করে, যেটা আমাদের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দ্যাটস ওয়াই আমাদের যে অপশন এ তে যেটা অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে এই উত্তরটা সঠিক হবে না, এই উত্তরটা কি হবে ভুল উত্তর হবে। আচ্ছা এখানে সালফার ডাইঅক্সাইড আছে বি নম্বর অপশনে এবং হাইড্রোজেন সালফাইড আছে। সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড পরস্পর বিক্রিয়া করে, তারা বিক্রিয়া করে কি তৈরি করে, তারা বিক্রিয়া করে তৈরি করবে হলো ওয়াটার তৈরি করবে এবং সালফার তৈরি করবে, ওয়াটার তৈরি করবে এবং কি তৈরি করবে সালফার তৈরি করে। তার মানে আমরা যেটা দেখলাম বি অপশনে সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস এই দুইটা গ্যাস মলিকিউল পরস্পরের সাথে বিক্রিয়া করে, যেটা আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাথে কি নয় আমাদের এই কম্পেটিবল নয়। দ্যাটস ওয়াই আমরা যেটা বলবো বি নম্বর অপশনে সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডের যে গ্যাস মিশ্রণ আছে সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্র কি করবে না মেনে চলবে না। এবার আমরা আচ্ছা আমরা সি নম্বর অপশনটাতে পরে আসি, আমরা ডি নম্বর অপশনটাতে যাই। ডি নম্বর অপশনটাতে যাই, ডি নম্বর অপশনে কি দেয়া আছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস। একদম এটা ইজি কনসেপ্ট, সেটা হলো যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন আমরা জানি সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তার মানে আমরা তিনটাই যে অপশন দেখলাম এ বি এবং ডি নম্বর অপশন, এই তিনটা অপশনেই যে গ্যাস মলিকিউলগুলো দেয়া আছে এই গ্যাস মলিকিউলগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই এই তিনটা অপশনেই আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র এটা কিন্তু মেনে চলবে না। তার মানে ডি নম্বর যে অপশন আছে এটাও কি এটাও সঠিক উত্তর নয়, এটাও ভুল উত্তর। কিন্তু আমাদের সি নম্বর যে অপশন আছে দেখেন তার মানে তিনটা অপশনই ভুল হয়েছে, তাহলে বাকি যেটা আছে সেটাই সঠিক উত্তর হবে, বাকি যেটা আছে সেটাই সঠিক উত্তর হবে। তবে আমরা যেহেতু জানবো যেহেতু এক্সপ্লেনেশন জানতেছি তাহলে তিনটা ফাইন্ড আউট করব, বাকি যেটা আছে সেটাই সঠিক উত্তর হবে। তবে এটার এক্সপ্লেনেশনটা কি সেটা একটু জানার চেষ্টা করি। আমরা আমরা জানি যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন এবং রেডন
এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সর্বাপেক্ষা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়তম গ্যাস হলো নাইট্রোজেন গ্যাস। সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন গ্যাস। আরেকটা আছে এখানে, এখানে ইথেন দেয়া আছে, এই যে ইথেন গ্যাস, তাহলে ইথেন এবং নাইট্রোজেন গ্যাস, দেখেন নাইট্রোজেন গ্যাস হলো নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়তম গ্যাস, সবচেয়ে বেশি নিষ্ক্রিয়তম গ্যাস, অথবা সবচেয়ে বেশি কম সক্রিয় গ্যাস, সবচেয়ে বেশি কম সক্রিয় গ্যাস। আর এইখানে দেখেন যে ইথেন আছে, এই ইথেনটা হলো কম সক্রিয় গ্যাস। এই যে এদের সক্রিয়তা কম হওয়ার কারণে এই যে ইথেন এবং নাইট্রোজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করবে না, ইথেন এবং নাইট্রোজেন গ্যাস পরস্পরের সাথে কি করবে না, বিক্রিয়া করবে না। দ্যাটস ওয়াই আমরা বলবো যে ইথেন এবং নাইট্রোজেন গ্যাস যেহেতু পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে না, আর এই কন্ডিশনটা ফলো করে কে, এই কন্ডিশনটা ফলো করে হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রথম দিকেই বলা হয়েছে পরস্পর বিক্রিয়াবিহীন, অর্থাৎ যে সকল গ্যাস মলিকুল পরস্পরের সাথে বিক্রিয়া করবে না সে সকল গ্যাস মিক্সারেই শুধুমাত্র কি করবে, ডাল্টনের যে আংশিক চাপ আছে সেই ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। তার মানে 4-এর যে সঠিক উত্তর, তার 4-এর সঠিক উত্তর কোনটা হবে, সি হবে। 4-এর সঠিক উত্তর কি হবে, সি হবে। কেউ পারে নাই। আচ্ছা, কাউসার উদ্দিন ভাইয়া বলেছেন 4-এর সি পড়ে। আচ্ছা, আমরা ডিটেইলস এখানে আলোচনা করলাম, তাহলে 4-এর কি হবে সঠিক উত্তর, 4-এর সি হবে। 4-এর সঠিক উত্তর সি হবে। সবাই একটু কমেন্ট করি 4-এর সঠিক উত্তর কি হবে, 4-এর সঠিক উত্তর কি হবে, 4-এর সঠিক উত্তর সি হবে। 4-এর সঠিক উত্তর কি হবে, সি হবে। সবাই একটু কমেন্ট করি 4-এর যে সঠিক উত্তর সি হবে, সবাই একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি, আমরা একটু দ্রুত কমেন্ট করব। 4-এর সঠিক উত্তর কি হবে, দ্রুত কমেন্ট করি। 4-এর সঠিক উত্তর কি হবে, সি হবে। 4-এর সঠিক উত্তর কি হবে, আমরা একটু দ্রুত কমেন্ট করি। 4-এর সঠিক উত্তর কি হবে, আমরা একটু দ্রুত কমেন্ট করি। 4-এর সঠিক উত্তর কি হবে, তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো 4-এর সঠিক উত্তর কি হবে, সি হবে। 4-এর সি, 4-এর সি। ওকে, 4-এর সঠিক উত্তর সি হবে। আচ্ছা, 5 নম্বরের সঠিক উত্তর কি হবে, 5-এর সঠিক উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করি। 5-এর সঠিক উত্তর কি হবে, 5-এর সঠিক উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করি। 5-এর সঠিক উত্তর, স্থির তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, একদম সরাসরি সূত্র থেকে আমরা দিয়েছি, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা এই প্রশ্নটা করেছি। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে বিগত বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে এবং নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছে গ্রাহামস ল, গ্রাহামস ডিফিউশন ল থেকে বিগত বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছে। এই প্রশ্নগুলো আমাদের একটু জানা প্রয়োজন। আমরা একদম সহজ ভাষায় এই প্রশ্নটা ইনক্লুড করেছি যে স্থির তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার কি হবে, কোনো গ্যাসের ব্যাপনের হার কি হবে। সঠিক উত্তরটা আমরা একটু দ্রুত কমেন্ট করি। ভাইয়া আপু যারা আছি আমরা একটু সঠিক উত্তরটা দ্রুত কমেন্ট করি, সঠিক উত্তরটা দ্রুত কমেন্ট করি। 5-এর কি হবে, 5-এর ডি অনেকেই বলেছেন, 5-এর ডি বলেছেন। বাকি যারা আছেন তাদের কি খবর। আচ্ছা, 5-এর যে সূত্র, 5-এরটা কি হবে, 5 নম্বরের সঠিক উত্তরটা বলুন, দ্রুত বলুন। 5-এর সঠিক উত্তর কি হবে, 5-এর সঠিক উত্তর, 5-এর সঠিক উত্তর কি হবে, আমরা একটু আলোচনা করি। ভাইয়া আপু যারা আছেন একটু আমরা কমেন্ট করি 5-এর সঠিক উত্তর কি হবে। স্যার পার এক্সাম কি সলভ ক্লাস নেবেন, আমরা যতটুকু পারি নেওয়ার চেষ্টা করব। আমরা তো অনেক বিজি, তবে আমাদের একটু সময় দিতে হবে। আমরা প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। 5-এর ডি, রিমি খাতুন বলেছেন 5-এর ডি। তাহলে বাকি যারা আছেন তারা এখনো, কলি আক্তার আপু বলেছেন 5-এর ডি। বাকি যারা আছেন, কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া বলেছেন 5-এর ডি। বাকি যারা আছেন, আরিফ রহমান ভাইয়া বলেছেন 5-এর ডি। বাকি যারা আছেন তাদের কি খবর, সবাই একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি, অনেকেই তো যুক্ত আছেন আর বাকি সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই। 5-এর ডি, যারা 5-এর ডি বলেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন, যারা 5-এর ডি বলেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। কারণ স্থির তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা আমরা জানি। কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার ঘনত্ব রো সমান এম বাই ভি, তার মানে ঘনত্ব এবং আণবিক ভর পরস্পর কি সমানুপাতিক, তার মানে ঘনত্ব এবং আণবিক ভর পরস্পর সমানুপাতিক। দ্যাটস ওয়াই আমরা যেটা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল 1/√ক্যাপিটাল এম। এমটা হলো আণবিক ভর আর আরটা হলো কোনো গ্যাসের ব্যাপনের হার। তার মানে কোনো গ্যাসের ব্যাপনের হার এটা হলো আণবিক ভরের
বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কোথায় থেকে পেলাম? এটা আমাদের মূল সূত্র না, আমাদের মূল সূত্র হলো এইটা, কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হলো ডি, ডিটা হলো ডেনসিটি, যেটা ঘনত্ব। আর ঘনত্ব ঘনত্ব ডি সমান আমরা যেটা লিখতে পারি ক্যাপিটাল এম বাই ভি। একক আয়তনে কোনো কিছুর যে ভর সেটাকে আমরা বলি ঘনত্ব। তার মানে আমরা দেখলাম এই ঘনত্ব আর হলো আণবিক ভর পরস্পর সমানুপাতিক। দ্যাটস ওয়াই আমরা যেটা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল 1/√m। অর্থাৎ এটার যে এক্সপ্লেনেশন, এটা হলো যে কোনো গ্যাসের ব্যাপনের হার এটা কার সাথে সঙ্গতিপূর্ণ? এটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তার মানে সঠিক উত্তর, আমাদের পাঁচের যে সঠিক উত্তর, এটা উত্তর কি হবে? কোনো গ্যাসের ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে পাঁচের সঠিক উত্তর হবে পাঁচের ডি। যারা উত্তর করেছেন পাঁচের ডি, আচ্ছা দেখি আমরা। আয়েশা সিদ্দিকা মিতুল আপু পাঁচের ডি, আব্দুল আল মারুফ ভাইয়া বলেছেন পাঁচের ডি, ফাতেমা জাহান রুকু আপু বলেছেন পাঁচের ডি। যারা পাঁচের ডি বলেছেন তাদের উত্তর সঠিক হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমরা পরের যে কোশ্চেন আছে সেই পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি আছে? পরের গল্পে যে কোশ্চেনটা দেয়া আছে, পরের গল্পের কোশ্চেন দেয়া আছে, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? তাপমাত্রার সাথে আয়তনের যে পরিবর্তন, তাপমাত্রার সাথে কার পরিবর্তন? আয়তনের পরিবর্তন। তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? 6 নম্বর যে প্রশ্ন, 6-এর সঠিক উত্তর কি হবে? এখানে তাপমাত্রা আর হলো আয়তন, তাপমাত্রা এবং আয়তনের ক্ষেত্রে, আচ্ছা তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? 6-এর যে সঠিক উত্তর কোনটা হবে? 6-এর সঠিক উত্তর কোনটা? 6-এর উত্তরটা একটু বলুন যারা এখানে যুক্ত আছি। আচ্ছা, 6-এর সঠিক উত্তর কোনটা হবে সবাই আমরা একটু কমেন্ট করি। 6-এর এ, জাহিদ হাসান ভাইয়া বলেছেন 6-এর এ। এই আপনারা দ্রুত কমেন্ট করেন, পরীক্ষায় যেমন দ্রুত লিখবেন এখানেও একটু দ্রুত কমেন্ট করুন। পরীক্ষায় তো দ্রুত লিখবেন, এখানেও দ্রুত কমেন্ট করুন। 6-এর কি হবে? 6-এর বি, রিমি খাতুন বলেছেন 6-এর বি, গুড। আচ্ছা, আরিফ রহমান ভাইয়া বলেছেন 6-এর বি, কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া বলেছেন 6-এর বি। বাকি যারা আছেন তাদের কি খবর? তারাও দ্রুত কমেন্ট করুন। 6-এর কি হবে? 6-এর সঠিক উত্তর কি হবে? তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন। তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন, তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন কি হবে? তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন কি হবে? তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন কি হবে? তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন। আচ্ছা, বাইজিদ মাহমুদ মুন ভাইয়া বলেছেন বি, রুমা খান বি বলেছেন, রুমা খান আপু। ওকে, যারা বি বলেছেন তাদের ক্ষেত্রে কোন কনসেপ্ট কাজে লাগে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা দেখেন, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে, অর্থাৎ কোন সূত্র থেকে আমরা জানতে পারি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক আছে? বয়েলস ল। বয়েলের সূত্র কি জানি বলেন তো দেখি? বয়েলের সূত্র কি জানি? আচ্ছা, বয়েলের সূত্র কি জানি নাকি জানি না? বয়েলস লটা কি বলেন? বয়েলস লটা কি জানি? এই কয়টা বাজে? আমাদের 11:36 বাজে, 12টা প্রায় বেজে গেল। আচ্ছা, বয়েলস লটা কি আমরা জানি? হুম, বয়েলস ল কি জানি? আচ্ছা, সবাই তো সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা আসেন, আমরা একটু আগে আলোচনা করলাম যে 6 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে যে তাপমাত্রার সাথে আয়তনের যে পরিবর্তনশীল হয়, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? অর্থাৎ তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক আছে এটা আমরা চার্লসি সূত্র থেকে জানি। চার্লসি সূত্র কি জানি? ভি ইজ প্রপোর্শনাল টি। অর্থাৎ এখানে টেম্পারেচারের সাথে ভলিউম ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে এবং কতটুকু ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে সেটা সম্পর্কে আমরা জানতে পারি কোথায়? এটা চার্লসের সূত্র থেকে জানতে পারি, তার মানে তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক এটা আমরা চার্লসের সূত্র থেকে পাই। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক চার্লসের সূত্র থেকে পাই। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কোথায় থেকে পাই? চার্লসের সূত্র থেকে পাই। আচ্ছা, ফাতেমা জাহান রুকু আপু বলেছেন 6-এর বি সঠিক উত্তর। যারা বি দাগিয়েছেন চার্লসের সূত্র তাদের উত্তর সঠিক হয়েছে। আর বায়েজিদ মাহমুদ মুন ভাইয়া বলেছেন পি সমানুপাতিক ভি নাকি ভি ইজ প্রপোর্শনাল 1/p। ভি ইজ প্রপোর্শনাল 1/p মানে আমরা বয়েলের সূত্র আজ করেছিলাম, তিনি বলেছেন ভি ইজ প্রপোর্শনাল 1/p। এটা হলো বয়েলস ল, যেখানে আমরা প্রেসারের সাথে ভলিউম
বাড়বে নাকি কমবে সেইটা রিলেশন পাই। অর্থাৎ এখানে চাপের সাথে আয়তনের সম্পর্ক সেটাকে ডিনোট করা হয় বয়েলের সূত্র দ্বারা, আর তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক এটাকে ডিনোট করা হয় চার্লসের সূত্র দ্বারা, চার্লসের সূত্র দ্বারা। তার মানে আমাদের এই যে 6 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে বি। 6 এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? বি হবে। 6 এর ক্ষেত্রে সঠিক উত্তর বি। এখন আমরা পরের গল্পে চলে যাই। 7 নম্বর যে গল্প আছে, 7 নম্বর যে প্রশ্ন আছে, এই 7 নম্বরের প্রশ্নে আমরা একটু যাই। 7 এর ক্ষেত্রে কি দেয়া আছে দেখেন। 7 এর ক্ষেত্রে আমাদের ডান পাশের কলামে প্রশ্নগুলো সেট করা আছে। ডান পাশের কলামে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। ডান পাশের কলাম, এখানে 7 নম্বরের যে প্রশ্ন দেয়া আছে, 7 যে প্রশ্ন দেয়া আছে, 7 প্রশ্ন কি? গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হলো অণুগুলির মধ্যে সংঘর্ষ। আচ্ছা, অণুগুলির মধ্যে সংঘর্ষ, এটা হলো সংঘর্ষ হবে। আচ্ছা, গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষগুলি কেমন? এটা হলো নাম্বার এ তে আছে আংশিক স্থিতিস্থাপক, বি তে আছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এবং সি তে আছে গ্যাসের গতিতত্ত্ব হতে চার্লসের সূত্র পাওয়া যায় না, এবং নাম্বার ডি তে আছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। আচ্ছা, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি? গ্যাসের গতিতত্ত্ব থেকে জানি যে গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হয় এই সংঘর্ষ আংশিক স্থিতিস্থাপক হবে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক হবে, সম্পূর্ণ স্থিতিস্থাপক হবে, নাকি গ্যাসের গতিতত্ত্ব হতে চার্লসের সূত্র পাওয়া যায় না। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সবাই একটু কমেন্ট করুন। তার মানে 7 এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে সবাই আমরা দ্রুত কমেন্ট করি। 7 এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? ভাইয়া আপু যারা আছেন সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 7 এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 7 এর ক্ষেত্রে সঠিক উত্তরটা কি হবে? 7 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? 7 এর ক্ষেত্রে আমরা একটু বলি, আমরা একটু দ্রুত কমেন্ট করি। 7 এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটা এই কাইনেটিক থিওরি থেকে প্রশ্নটা হয়েছিল। গ্যাসের গতিতত্ত্ব। আচ্ছা, আরিফ রহমান ভাইয়া বলেছেন 7 এর ডি। আচ্ছা, বাইজিদ মাহমুদ মুন ভাইয়া বলেছেন 7 এর ডি। বাকি যারা আছেন, যারা এতক্ষণ কমেন্ট করলেন, তারা কোথায় হারিয়ে গেলেন? হারিয়ে যাওয়া যাবে না। আপনি যদি হারিয়ে যান তাহলে আপনি পিছিয়ে যাবেন, হারিয়ে গেলেই পিছিয়ে যাবেন। সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি যে 7 এর ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? 7 এর ক্ষেত্রে সঠিক উত্তরটা কি হবে বলেন, একটু দ্রুত কমেন্ট করি। 7 এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? আচ্ছা, আমরা একটু আলোচনা করি 7 এর ক্ষেত্রে কাইনেটিক থিওরি অফ গ্যাস। গ্যাসের ক্ষেত্রে যে কাইনেটিক থিওরি আছে, গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণটা আছে, এই গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে গ্যাস পোস্টুলেশন যেটা আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এইটা যদি আমরা জানি, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি? গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হবে এই সংঘর্ষ সবসময়ের জন্য স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, এবং সেটা সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হয় সেটা সম্পূর্ণ স্থিতিস্থাপক। তার মানে 7 এর সঠিক উত্তর হবে ডি। 7 এর সঠিক উত্তর হবে ডি, সম্পূর্ণ স্থিতিস্থাপক। 7 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, রিমি খাতুন বলেছেন 7 এর এ, আপনার উত্তর হলো ভুল। আর রুমা খান আপু বলেছেন ডি, 7 এর ডি, আপনার উত্তর সঠিক হয়েছে। তার মানে যারা 7 এর উত্তর ডি বলেছেন তাদের উত্তর সঠিক। 7 এর ডি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম একটা স্বীকার্য হলো গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হবে সেই সংঘর্ষ হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। সম্পূর্ণ কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং 8 এর ক্ষেত্রে সবাই একটু বলেন 8 এর ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? 8 এর ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করি। 8 এর ক্ষেত্রে এখন আমরা 8 শিখব। 8 এর ক্ষেত্রে বিচ্ছিন্ন অবস্থায় একটা পরমাণুর শক্তি এটা যুক্ত অবস্থার চেয়ে কম হবে, যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে, যুক্ত অবস্থার সমান হবে, তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, তাপমাত্রার উপর নির্ভর করে যে কোনোটি হতে পারে। কোনটা সঠিক উত্তর আমাদের 8 এর ক্ষেত্রে? কোনটা সঠিক উত্তর সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 8 এর ক্ষেত্রে সঠিক উত্তরটা কোনটা হবে? 8 এর ক্ষেত্রে নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন, সঠিক উত্তর কোনটা হবে সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। ভাইয়া আপু যারা আছি, যে বিচ্ছিন্ন অবস্থায় একটা পরমাণু শক্তি কেমন হবে? এটা যুক্ত অবস্থার চেয়ে কম হবে, যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে, যুক্ত অবস্থার সমান হবে, নাকি তাপমাত্রার উপর নির্ভর করে যে কোনোটি হতে পারে? কোনটা হতে পারে সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। আমরা যারা আছি আমরা সময় নেব না, আমরা দ্রুত কমেন্ট করি। 8 এর ক্ষেত্রে কি হবে? 8 এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা, নুভা আপু বলেছেন বি, আয়েশা সিদ্দিকা মিতুল আপু বলেছেন বি হবে,
বায়েজিদ মাহমুদ মুন ভাইয়া বলেছেন বি হবে, নুভা আপু আবার বলেছেন বি হবে, আরিফ রহমান ভাইয়া বলেছেন বি হবে, ফাতেমা জাহান রুকু আপু বলেছেন বি হবে। আচ্ছা, নুভা আপু আবারও বলেছেন বি হবে, আবারও বি। গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বিচ্ছিন্ন অবস্থায় একটা পরমাণুর শক্তি যেটা যুক্ত অবস্থার চেয়ে সবসময়ের জন্য বেশি হবে। যুক্ত অবস্থায় পরমাণুর শক্তিটা কম থাকে কারণ তারা বন্ডিং এ আবদ্ধ থাকে, বন্ডিং এর মধ্যে আবদ্ধ থাকে। দ্যাটস ওয়াই তাদের যে শক্তি, এই পরমাণুর শক্তিটা কম হবে। আবার বিচ্ছিন্ন অবস্থায় যেহেতু তারা অন্য কোনো মলিকিউলের সাথে, অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত অবস্থা থাকে না, দ্যাটস ওয়াই বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুর শক্তি কি হবে, যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। বিচ্ছিন্ন অবস্থায় একটা পরমাণুর শক্তি বি নম্বর অপশনে দেওয়া আছে যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুর যে শক্তিটা যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, বিচ্ছিন্ন অবস্থায় পরমাণু শক্তিটা যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। এইটাই হলো সঠিক উত্তর। যারা যারা সঠিক উত্তর দিতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমাদের যে সঠিক উত্তর, বিচ্ছিন্ন অবস্থায় যে পরমাণুর শক্তিটা এটা যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুর শক্তি, বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুর শক্তি কি হবে, যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুর শক্তি কেমন হবে, যুক্ত অবস্থার চেয়ে বেশি হবে। ওকে, আমরা 9 নম্বর যে প্রশ্ন দেয়া আছে, এই 9 নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করব। 9 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্নতে চলে আসি, 9 নম্বর প্রশ্নতে চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 এর যে প্রশ্ন দেয়া আছে, একটা গ্যাসকে সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করলে কি ঘটে? প্রেসার অফ গ্যাস ইজ ইনক্রিজড, টেম্পারেচার অফ গ্যাস ইজ ইনক্রিজড, টেম্পারেচার অফ গ্যাস ইজ ডিক্রিজড, এবং নাম্বার ডি তে দেয়া আছে নান, অপশন নান। দেখেন, আমরা এখানে ইংলিশ টার্ম ইউজ করেছি কারণ আপনাকে ইংলিশ টার্ম দিয়ে কোশ্চেন করবে এবং সিলি সিলি ইংলিশ টার্ম দেবে যেগুলো আপনি বুঝবেন। আপনার জন্য এই ইংলিশ টার্মগুলো জানা প্রয়োজন। আশা করি আপনারা এগুলো জানেন এবং আমাদের যে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। সঠিক উত্তর কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি। 9 এর সঠিক উত্তর কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি ভাইয়া আপু যারা আছি। আমরা একটু 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 9 এর সঠিক উত্তরটা কি হবে, 9 এর সঠিক উত্তর কি হবে সবাই দ্রুত কমেন্ট করি। 9 এর সঠিক উত্তর কি হবে সবাই দ্রুত কমেন্ট করি। আমরা দ্রুত কমেন্ট করব, লাইভটি দ্রুত শেষ হয়ে যাবে। সবাই আমরা দ্রুত কমেন্ট করি। 9 এর সঠিক উত্তর কি হবে? আরিফ রহমান ভাইয়া বলেছেন সি হবে। বায়েজিদ মাহমুদ মুন ভাইয়া বলেছেন 9 এর বি হবে। 9 এর বি বলেছেন, 9 এর সি বলেছেন। বাকি যারা আছেন তাদের কি খবর সবাই একটু বলেন তো। 9 এর ক্ষেত্রে কি হবে? প্রেসার অফ গ্যাস ইজ ইনক্রিজ, টেম্পারেচার অফ গ্যাস ইজ ইনক্রিজ, টেম্পারেচার অফ গ্যাস ইজ ডিক্রিজড, এবং নাম্বার ডি তে আছে নান। কোনটা হবে? নোভা আপু বলেছেন বি, নোভা আপু বলেছেন বি বি বি। আচ্ছা, বি বলেছেন। আচ্ছা, বাকি যাদের আছে তারা তারা বলেন, সবাই বলেন। আয়শা সিদ্দিকা মিতুল আপুর বলেছেন বি, রিমি খাতুন বলেছেন। আচ্ছা, এটা কি আগের প্রশ্ন না? ঠিক আছে, পরের যে প্রশ্ন। সবাই একটু বলেন, সবাই আমরা দ্রুত কমেন্ট করি যে একটা গ্যাসকে সংকুচিত করে হঠাৎ যখন আমরা এটাকে এক্সপানশন করব তখন গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়, আবার যে প্রেশারটা কি ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ হয়। এখানে প্রেশার এবং টেম্পারেচারের সাথে যে রিলেশনটা দেওয়া আছে সেগুলোই মূলত দেওয়া আছে। এখানে চাপ বাড়ে নাকি চাপ কমে, টেম্পারেচার বাড়ে নাকি টেম্পারেচার কমে, সেটাই মূলত বলছে। কোনটা দেওয়া আছে? আচ্ছা, আয়েশা সিদ্দিকা মিতুল আপু বলেছেন সি। বাকি যারা আছেন তাদের কি খবর? বাকি যারা আছেন এখানে, বাকি যারা যুক্ত আছেন তারা সবাই একটু কমেন্ট করুন কি হবে, সঠিক উত্তর কি হবে। একটা গ্যাসকে সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করলে কি ঘটে? 9 এর সি বলেছেন অনেকেই, অনেকেই 9 এর বি বলেছেন। 9 এর সি বলেছেন, আবার 9 এর বি বলেছেন। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা একটু শেয়ার করার চেষ্টা করি। একটা গ্যাসকে সংকুচিত করে যখন হঠাৎ সম্প্রসারণ করা হয় সেটার ক্ষেত্রে কি ঘটে দেখেন। এই যে এইখানে এইখানে কম্প্রেস করা কিছু গ্যাস মলিকিউল আছে, এখানে কম্প্রেস করা কিছু গ্যাস মলিকিউল আছে। আচ্ছা, এটাকে সরু ছিদ্রের মধ্য দিয়ে আমরা এক্সপানশন করব। এটাকে সরু ছিদ্রের মধ্য দিয়ে যখন আমরা এক্সপানশন করব, এটাকে সরু ছিদ্রের মধ্য দিয়ে যখন আমরা এক্সপানশন করব, এটাকে সরু ছিদ্রের মধ্য দিয়ে যখন আমরা এক্সপানশন করব, তখন কি হবে? গ্যাসের ক্ষেত্রে যে প্রেসার অফ গ্যাস ইজ ইনক্রিজ, টেম্পারেচার অফ গ্যাস ইজ ইনক্রিজ, টেম্পারেচার অফ গ্যাস ইজ ডিক্রিজ। আমরা জুল থমসন প্রভাবটা কি শিখেছিলাম বলেন তো? জুল থমসন যে প্রভাবটা ছিল আমাদের আমাদের জানা প্রয়োজন যে জুল থমসন প্রভাবটা কি ছিল। জুল থমসন প্রভাবটা কি ছিল? জুল থমসন প্রভাবটা ছিল যে কোনো গ্যাসকে যখন সংকুচিত করে হঠাৎ করে যখন সেটাকে এক্সপ্যানশন বা সম্প্রসারণ করা হয়, ফলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। এই যে গ্যাসের তাপমাত্রা কমে যাচ্ছে, মূলত সেই জুল থমসন যে ইফেক্ট আছে, জুল থমসন যে কনসেপ্ট আছে, সেখান থেকে আমরা কোশ্চেনটা দিয়েছি। এই যে জুল থমসন ইফেক্ট থেকে
জুল থমসন যে ইফেক্ট আছে, এই ইফেক্ট থেকে বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। সেখান থেকে আমরা এই কোশ্চেনটাকে ফাইন্ড আউট করেছি। আপনার জন্য এই কোশ্চেনটা জানা প্রয়োজন, এবং জুল থমসন যে ইফেক্ট আছে এটাও আপনার জন্য খুব ভালো করে স্টাডি করা প্রয়োজন, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে। আপনার এই প্রশ্নগুলো যদি আপনি টপিকগুলো খুব ভালোভাবে, এখানে কনসেপ্টগুলো যদি আপনার ভালোভাবে না জানা থাকে, এবং ফান্ডামেন্টাল যে ইনফোগুলো আছে, আমরা এখানে নেসেসারি যে এখানে ইনফরমেশনগুলো আমরা আমাদের বইতে সংযোজন করেছি, সেগুলো যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই প্রশ্নের যে জানা প্রশ্নগুলো আপনি ভুল করে আসবেন। এই জন্য আমাদের যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্ট থেকে আমরা যেটা বলতে পারি যে একটা গ্যাসকে সংকুচিত করে হঠাৎ করে যখন আমরা এক্সপ্যানশন করব, এটাকে সম্প্রসারণ করব, তখন আমরা কি পাবো? তখন যেটা দেখবো যে গ্যাসের যে তাপমাত্রা, এই গ্যাসের তাপমাত্রা কমে যাচ্ছে, গ্যাসের তাপমাত্রা কমে যাচ্ছে। এটাই মূলত অপশন সি তে বলা হয়েছে যে টেম্পারেচার অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা ইজ ডিক্রিজড, কমে যাচ্ছে। তার মানে টেম্পারেচার অফ গ্যাস ইজ ডিক্রিজড, গ্যাসের তাপমাত্রা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে নয়ের ক্ষেত্রে? নয়ের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি। তার মানে যারা সি দাগিয়েছেন তাদের ক্ষেত্রে অপশন সি হলো সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা আছি যে 10 নম্বরে আরেকটা প্রশ্ন দেয়া আছে, 10-এর ক্ষেত্রে আরেকটা প্রশ্ন দেয়া আছে, এটাও জুল থমসন থেকে পরীক্ষায় আমরা এখানে প্রশ্নটা ইনক্লুড করেছিলাম। জুল থমসন প্রভাবের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? জুল থমসন প্রভাবের জন্য, জুল থমসন প্রভাবের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? তাহলে জুল থমসন প্রভাব তো আমাদের জানতে হবে। আপনি না জানলে তো আর এই যে নিচের যে 4টা অপশন আছে, এই 4টা অপশন আপনি ভালো করে দাগাতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, আপনারা সঠিক উত্তরটা কমেন্টে লিখুন, দ্রুত কমেন্ট করুন। 10-এর সঠিক উত্তর কি হবে? 10-এর সঠিক উত্তর নাম্বার এ তে আছে গ্যাসের আয়তন সংকুচিত হয়, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, এবং নাম্বার ডি তে আছে গ্যাসের অণুগুলো অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে। তাহলে 10-এর ক্ষেত্রে এখানে এ বি সি ডি কোন অপশনটা সঠিক হবে? আপনারা দ্রুত কমেন্ট করুন। আরিফ রহমান ভাইয়া বলেছেন 10-এর এ। বাকি যারা আছেন তাদের কি খবর? বাকি যারা আছেন তাদের কি খবর? 10-এর ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর? 10-এর ক্ষেত্রে, 10-এর ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে? সবাই আমরা দ্রুত কমেন্ট করি। কমেন্ট কেন এত কম? সবাই কি পারেন না? আপনারা এই প্রশ্ন যদি না পারেন তাহলে বিসিএস ক্যাডার কেমনে হবেন? বিসিএস ক্যাডার হওয়ার জন্য এই যে সিলি কোশ্চেনগুলো জানা প্রয়োজন, জুল থমসন ইফেক্ট সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন। তাহলে 10-এর ক্ষেত্রে আপনারা ক্যাডার হবেন, ওই যে কোশ্চেন দাগিয়ে ক্যাডার হবেন, এই কোশ্চেন দাগিয়ে, অর্থাৎ আপনি গোল্লা ভরাট করে ক্যাডার হবেন। এই স্বপ্ন পূরণের জন্য তো আপনাকে গোল্লা ভরাট করতে হবে। এখন একটু প্র্যাকটিস করেন। আমরা ফ্রি আপনার জন্য লাইভ ক্লাস নিচ্ছি, আপনি কেন এগুলো পড়তেছেন না? আপনি কেন এইগুলো পারবেন না? জুল থমসন ইফেক্ট সম্পর্কে আপনি কেন ভুলে যাবেন? এগুলো ইন্টারমিডিয়েটে পড়েছেন, অনার্সে পড়েছেন, মাস্টার্সে পড়েছেন। ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট এখান থেকে আপনার কোশ্চেন করা হয়েছিল। অনার্সে আপনারা পড়েছেন, যে যেই ইউনিভার্সিটিতেই থাকুক না কেন, আপনারা এই জুল থমসন ইফেক্ট সম্পর্কে খুব ভালোভাবে এখানে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। আশা করি আপনারা সবাই জানেন এবং সবাই সঠিক উত্তর দিবেন। আচ্ছা, আয়েশা সিদ্দিকা মিতুল আপু বলেছেন 10-এর ডি। এখানে নোভা আপু বলেছেন ডি। আচ্ছা, রিমি খাতুন বলেছেন, রিমি খাতুন আপু বলেছেন 10-এর এ। বাকি যারা আছেন, আরিফ রহমান ভাইয়া বলেছেন 10-এর এ। বাকি যারা আছেন তাদের কি খবর? সবাই একটু কমেন্ট করি। সবাই কি জানি না? মানে যারা জানেন বা জানেন না, সবাই একটু প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি কোশ্চেন নিয়ে এখানে এই নিজের ভিতরে আপনি এখানে নিজেকে কোয়ারি করবেন, নিজেকে জানার জন্য এখানে আপনি এই লাইভ ক্লাস দেখবেন, সেক্ষেত্রে আপনি তত বেশি কোনো কনসেপ্ট সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। 10-এর ক্ষেত্রে যে আমরা প্রশ্নটা দিয়েছি, জুল থমসন প্রভাব অর্থাৎ জুল থমসন ইফেক্ট থেকে যে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এগুলো 3 স্টার মার্কিং করবেন। আমাদের বইতে দেখবেন বিগত বছরের এখানে বিসিএস এর প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা খুব সুন্দর টপিক ভিত্তিক আলোচনা করেছি, সেই জায়গা থেকে মূলত আমরা প্রশ্ন করেছি। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখেছেন অনেকেই জানেন না আমরা এই যে আমাদের কোশ্চেনগুলো কোথায় থেকে সেট করেছি। আমাদের এই কোশ্চেনগুলো আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা সেট করেছি। তবে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা হলো রিটেন ফরম্যাটের বই। রিটেন ফরম্যাটের বইতে বিগত বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। সেই ইনক্লুডিং ইনফরমেশন থেকে আমরা মূলত আমাদের এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলো আমরা এখানে সেট করেছি। অর্থাৎ আমাদের মূল কনসেপচুয়াল যে পড়াশোনা হবে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে, আর আমাদের এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইয়ের উপর 49তম স্পেশাল বিসিএস যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটার জন্য আমরা একটা এক্সাম ব্যাচের আলোচনা করেছি, একটা আয়োজন করেছি এক্সাম ব্যাচের। সেই এক্সাম ব্যাচের যে প্রশ্ন নাম্বার, যে আমাদের প্রথম এক্সাম হয়েছে 1 তারিখে, সেই 1 তারিখে অনুষ্ঠিত হওয়া যে প্রশ্ন ছিল আমাদের, সেই প্রশ্ন নিয়েই আমরা মূলত আজকে গল্প করতেছিলাম, আজকে আলোচনা করতেছিলাম।
তাহলে যারা এখনো আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি সংগ্রহ করেননি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করবেন। আসেন আমরা আমাদের গল্পে চলে যাই। আমাদের যে গল্প ছিল, আমাদের যে কোশ্চেন নাম্বার কত ছিল, আমাদের কোশ্চেন নাম্বার 10 ছিল, যেটা আমাদের জুল থমসন ইফেক্ট। এই জুল থমসন ইফেক্ট সম্পর্কে আজকে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করবো। আসেন 10-এর ক্ষেত্রে আমরা যেটা জানবো, একটু আগে আমরা জেনেছিলাম যে কোনো গ্যাসকে যখন সংকুচিত করে হঠাৎ করে এক্সপানশন করা হয় তখন গ্যাসের যে তাপমাত্রা কমে যায়। এই গ্যাসের যে তাপমাত্রা কমে যায়, এই তাপমাত্রাটা কমার কারণটা কি? কারণ গ্যাস কোথায় থেকে এই যে গ্যাসের ক্ষেত্রে যে তাপমাত্রা কমে যাচ্ছে, এটার কারণটা হলো কি? কারণটা হলো গ্যাসের যে অণুগুলো, এই গ্যাসের অণুগুলো অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে, অভ্যন্তরীণ শক্তি থেকে তাপ শোষণ করে। 10-এর ডি যেটা, সেটা হলো গ্যাসের যে অণুগুলো, এই তাপমাত্রা কমে যাওয়ার কারণটা হলো গ্যাসের যে অণুগুলো, অর্থাৎ গ্যাসকে এক্সপানশন হতে দিলে, এক্সপানশন হওয়া মানে গ্যাসের ক্ষেত্রে এখানে গ্যাস কিছু, গ্যাসের যে মলিকিউল আছে এই গ্যাস মলিকিউল দ্বারা এখানে কিছু পরিমাণে কাজ সম্পাদন হচ্ছে। সেই সম্পাদিত কাজটা, হ্যাঁ, সেই সম্পাদিত কাজটা সম্পাদন হবে কিভাবে? এই যে গ্যাসের যে অণুগুলো আছে, এই গ্যাসের অণুগুলোর যে অভ্যন্তরীণ শক্তি আছে সেখান থেকে তাপ শোষণ করার মধ্য দিয়েই এই কাজটা সম্পাদন হবে। ফলে আমরা যেটা দেখতে পাই, গ্যাসের যে তাপমাত্রা এটা কমে যায়। তার মানে আমাদের জুল থমসন যে ইফেক্ট, এটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে জুল থমসন প্রভাবের জন্য নিচের কোন উত্তরটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন ডি। তাহলে সঠিক উত্তর 10-এর ক্ষেত্রে কি হবে? 10-এর ডি হবে। গ্যাসের অণুগুলো অভ্যন্তরীণ শক্তি কোথাতে, গ্যাসের অণুগুলো অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে। তার মানে 10-এর ডি আছে, গ্যাসের অণুগুলো অভ্যন্তরীণ শক্তি হতে বা ইন্টারনাল এনার্জি হতে কি করে? তাপ শোষণ করে। আচ্ছা, আমাদের পরের যে গল্প, পরের গল্পে যে প্রশ্নটা ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। আমাদের 11 নম্বর যে প্রশ্নটা, এটা আমরা একটু দেখবো। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আমাদের কি দেয়া আছে? 11 নম্বর প্রশ্ন দেয়া আছে সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সবাই আমরা একটু কমেন্ট করি 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 11 নম্বর যে প্রশ্ন আছে, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 11 নম্বর যে প্রশ্ন দেয়া আছে, এই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 11 নম্বর যে প্রশ্ন দেয়া আছে, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভাইয়া আপু যারা আমরা যুক্ত আছি, সবাই আমরা একটু কমেন্ট করি 11 নম্বর প্রশ্নের, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা? সন্ধি তাপমাত্রার নিচে, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে পদার্থের সঠিক অবস্থা কোনটা? সবাই আমরা একটু কমেন্ট করি। রুমা খান আপু বলেছেন সি নম্বর, রিমি খাতুন বলেছেন 11-এর এ, আরিফ রহমান ভাইয়া বলেছেন 11-এর এ। সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা? আচ্ছা, কাউসার উদ্দিন সাব্বির ভাইয়া বলেছেন 11-এর এ। বাকি যারা আছেন তাদের কি খবর? তারা কি জানেন না সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা? সন্ধি তাপমাত্রার নিচে অনেকেই বলেছেন তরল বলেছেন, অনেকেই বলেছেন বাষ্প বলেছেন, অনেকেই আর কি বলেছেন, আর অন্য কোনো অপশন এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, 10-এর এ পেয়ে, 11-এর এ পেয়েছি এবং 11-এর সি পেয়েছি, তরল পেয়েছি এবং বাষ্প পেয়েছি। আপনাদের ক্ষেত্রে কি হয় যে সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 11-এর ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 11-এর ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? 11-এর ক্ষেত্রে নাম্বার 1। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন। তার মানে সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সন্ধি তাপমাত্রার নিচে, সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। সন্ধি তাপমাত্রার নিচে, সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের অবস্থা কোনটা হবে? আচ্ছা, আয়েশা সিদ্দিকা মিতুল আপু বলেছেন বি নম্বর বলেছেন, আবার অনেকেই এ নম্বর বলেছেন। আচ্ছা দেখেন, এইটার ক্ষেত্রে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হলো সন্ধি তাপমাত্রার নিচে, আচ্ছা এখানে তরল যেটা আছে এটা আপনারা দাগিয়েছেন, এই তরল দাগানোর পিছনে কারণ আছে। কারণটা হলো আমরা সবাই জানি যে সন্ধি তাপমাত্রার নিচে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগে সহজে তরলে পরিণত করা যায়, তাই না? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেটা হলো কোনো গ্যাসকে যদি আমরা তরলে পরিণত করতে চাই তখন আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের যে কনসেপ্ট আছে সেটা আমরা আলোচনা করেছি আজকে। এবং সেই আলোচনার আরেকটা আলোচনা সেটা হলো যে 11 নম্বর যে অবস্থা, যে 11 নম্বর প্রশ্ন সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের যে অবস্থা, এখানে অনেকেই তরল বলেন কিন্তু সঠিক উত্তর হবে বাষ্প, সঠিক উত্তর হবে বাষ্প। কারণটা কি আমরা একটু আলোচনা করি। তরলটা হবে না, তরল হলো পদার্থের একটা অবস্থা। এখন সন্ধি তাপমাত্রার নিচে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগে সন্ধি তাপমাত্রায় রেখে অথবা সন্ধি তাপমাত্রার নিচে, আমি আবার বলি সন্ধি তাপমাত্রায় অথবা তার নিচে
যে কোনো তাপমাত্রায় আমরা গ্যাসকে সহজে, যেমন আমাদের 31.1 ডিগ্রি সেলসিয়াস ছিল কি, এটা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা। এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যে সন্ধি তাপমাত্রা, এই তাপমাত্রায় অথবা এর নিচে আমরা 25-এও এটা নিয়ে কাজ করতে পারি। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কার্বন ডাই অক্সাইডকে শুধুমাত্র চাপ প্রয়োগে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা তরলে রূপান্তরিত করতে পারি। তার মানে তরল অবস্থা না, সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের যে অবস্থা এটা কিন্তু তরল অবস্থা না, এটা হলো সন্ধি তাপমাত্রায় অথবা সন্ধি তাপমাত্রার নিচের যে কোনো তাপমাত্রায় আমরা কোনো গ্যাসকে শুধু চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করতে পারি। তার মানে তরল অবস্থা না, তরলে পরিণত করতে পারবো, সেটা মূলত আমাদের এখানে বলা হয়েছে। তার মানে তরল অবস্থা যারা বলেছেন তাদের উত্তর সঠিক নয়। তরল স্ফটিক সেটাও না, মূলত সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের যে অবস্থা সেটাকে আমরা বলি বাষ্প, সেটা আমরা ভ্যাপার বলি, ভ্যাপার বা বাষ্প বলি। সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের যে অবস্থা এটাকে আমরা ভ্যাপার বা বাষ্প বলি, আর সন্ধি তাপমাত্রার উপরের যে অবস্থা এটাকে আমরা বলি গ্যাস। যদি বলা হয় নিচে তখন আমরা ভ্যাপার বা বাষ্প বলবো, আর যদি উপরে বলা হয় তখন আমাদের সঠিক উত্তর হবে কি, তখন আমাদের সঠিক উত্তর হবে গ্যাস। তার মানে সন্ধি তাপমাত্রার নিচে পদার্থের যে অবস্থা পাবো সেটাকে আমরা বলবো ভ্যাপার বা বাষ্প, আর সন্ধি তাপমাত্রার উপরে পদার্থের যে অবস্থা পাবো সেটাকে আমরা গ্যাস বলবো। আমাদের যে বই আছে, আমাদের বইয়ের গ্যাসীয় সূত্রাবলী, এই গ্যাসীয় সূত্রাবলী থেকে একদম প্রথম পেজের পরে দেখবেন যে গ্যাস এবং বাষ্প, অর্থাৎ গ্যাসের কিছু আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা গ্যাস এবং বাষ্প কি এবং গ্যাস এবং বাষ্প সন্ধি তাপমাত্রার উপরের অবস্থা নাকি নিচের অবস্থা, এটা নিয়ে গ্যাস এবং বাষ্পের মধ্যে আমরা একটা ইলেবোরেট ডিসকাশন করেছি। এখানে একটা পার্থক্য দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে। যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন, যারা কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করেছেন, তারা আপনারা এই গ্যাস এবং বাষ্পের মধ্যে যে পার্থক্য দেওয়া আছে সেই গ্যাস এবং বাষ্পের মধ্যে, অর্থাৎ ভ্যাপার এবং গ্যাসের মধ্যে যে পার্থক্য দেওয়া আছে সেই পার্থক্যটা আপনারা আমাদের বই থেকে খুব সুন্দরভাবে এখানে পড়ে নেবেন। তার মানে আমরা যেটা জানলাম, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে সন্ধি তাপমাত্রা হলো 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটার নিচে অথবা এই তাপমাত্রায় রেখে কার্বন ডাই অক্সাইডকে আমরা খুব সহজেই চাপ প্রয়োগে এখানে তরলে রূপান্তরিত করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের যে সঠিক উত্তর এখানে, আমাদের সঠিক উত্তর হলো এখানে বাষ্প হবে, সঠিক উত্তর তরল হবে না। আমাদের তরল যদি কেউ দাগায় তাহলে সেটা ভুল হবে। তার মানে সঠিক উত্তর হবে সি, সঠিক উত্তর হলো সি। যারা সি দাগিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা মূলত পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদের যে গল্প দেয়া আছে সেটা হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। দেখেন আমরা 11 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো পেয়েছি এগুলো হলো আমাদের যে সিলেবাস দেয়া আছে, সিলেবাসটা কোথায়, সিলেবাসটা তো আজকে আমরা এখানে মেনশন করি নাই, আর সিলেবাসটা অন্য জায়গায় রেখেছি। মূলত আমাদের যে সিলেবাস, এই সিলেবাসটা হলো যে লিকুইফিকেশন অফ গ্যাস, তারপরে গ্যাসিয়াস যে ল আছে, গ্যাসিয়াস ল, লিকুইফিকেশন অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই 3টা টপিক থেকে আমাদের 11টা প্রশ্ন করা হয়েছিল। এই 11টা প্রশ্নের আমরা এখানে টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন আমরা আপনাদের সাথে এই শেয়ার করলাম এবং রিপ্রেজেন্ট করলাম। আশা করি এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। যারা এখন পর্যন্ত আমাদের লাইভটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দিন, আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিন। পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, সিনিয়র জুনিয়র যারা আছে, সবাইকে আমরা আমাদের লাইভে মেনশন দিব, সবাইকে জানাবো। যারা বইটি এখনো সংগ্রহ করেননি, আমাদের টপিক ভিত্তিক কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি যারা এখনো সংগ্রহ করেননি, আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের টপিক ভিত্তিক কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করে নেবেন। আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্প আমাদের 12 নম্বর যে প্রশ্নের গল্প। এই 12 নম্বর প্রশ্নটা মূলত আমাদের থার্মোকেমিস্ট্রির যে পার্ট, এই থার্মোকেমিস্ট্রির যে পার্ট ছিল আমাদের কোশ্চেন এক্সাম 1-এ, আমাদের এই থার্মোকেমিস্ট্রির পার্ট থেকে আমরা 12 নম্বর প্রশ্নটা করেছি। আসেন থার্মোকেমিস্ট্রির যে পার্ট, এই থার্মোকেমিস্ট্রি থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কোনটি? এখানে দেখেন ডেল এইচ এবং ডেল এস, ডেল এইচ এবং ডেল এস, ডেল এইচ ডেল এস, ডেল এইচ ডেল এস, ডেল এইচ ডেল এস। এখানে একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা এটাকে খুব সহজেই আমরা এটাকে এই সলভ করতে পারি। তবে আপনারা আমাকে একটু জানান যে এই 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে, 12-র ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, 12-র ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, সবাই একটু জানান, সবাই একটু জানান আমাদের 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। সবাই আমরা একটু দ্রুত জানাই, সবাই আমরা একটু দ্রুত জানাই 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। 12-র ক্ষেত্রে সবাই আমরা একটু দ্রুত জানাই 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। সবাই আমরা একটু দ্রুত জানাই, সবাই আমরা একটু দ্রুত জানাই 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি যারা এখানে যুক্ত আছি।
যারা এখানে যুক্ত আছে, যারা লাইভটি আমরা দেখতেছি, সবাই একটু কমেন্ট করি দ্রুত যে 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। 12-র ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? 12 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি, সবাই দ্রুত কমেন্ট করি 12 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। 12 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি, সবাই দ্রুত কমেন্ট করি 12 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। 12 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি ভাইয়া আপু যারা আছি। 12 নম্বর অপশন এ ডেল এইচ নেগেটিভ, অপশন ডি আচ্ছা ডেল এইচ নেগেটিভ, ডেল এস পজিটিভ। এখানে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে ওই ডেল এস এবং ডেল এস এর মধ্যে যে রিলেশন দেয়া আছে সেই রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। সবাই একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি। আচ্ছা আয়েশা সিদ্দিকা মিতুল আপু বলেছেন, আয়েশা সিদ্দিকা মিতুল আপু বলেছেন। আচ্ছা মিতুল আপু কমেন্ট করেছেন, কি কমেন্ট করেছেন? আচ্ছা 4 এর এ রিমি খাতুন আপু বলেছেন, 4 এর বি কলি আক্তার আপু বুঝিয়ে দিন। বুঝিয়ে তো দিবই, তার আগে একটু কমেন্ট করুন, নিজে থেকে তো একটু লিখবেন। বাকি যারা আছেন সবাই একটু কমেন্ট করি, ভাইয়া আপু যারা আছি দ্রুত কমেন্ট করি। কমেন্ট না করলে আমরা সঠিক উত্তর কিভাবে পাবো? সবাই আমাদের একটু বলেন সঠিক উত্তর কি হবে। সবাই আমাদের একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন সঠিক উত্তর কি হবে। সবাই একটু কমেন্ট করেন সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি, সঠিক উত্তর কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি। আচ্ছা নুভা আপু বলেছেন 1 and 2 কোশ্চেনটা কাইন্ডলি একটু এক্সপ্লেইন করেন পরে। আচ্ছা আমরা তো এগুলো এক্সপ্লেইন করেছি আপু, আমরা তো এক্সপ্লেইন করেছি, প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেইন করেছি। তাহলে সবাই একটু বলেন যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কোনটি? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্পন্টেনিয়াস যে কন্ডিশন আছে কোনো রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার ক্ষেত্রে, স্পন্টেনিয়াস যে কন্ডিশন আছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্নটা হয়েছিল। এটা মূলত আমাদের যে গিবস ফ্রি ইকুয়েশন একটা আছে, গিবস ফ্রি এনার্জির যে ইকুয়েশন, সেখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে। আচ্ছা গিবস ফ্রি ইকুয়েশন থেকে আমরা কি জানি? ডেল জি সমান ডেল এইচ মাইনাস হলো টি ডেল এস। এই ইকুয়েশনটা জানি কিনা বলেন? এই যে ডেল জি সমান ডেল এইচ মাইনাস হলো টি ডেল এস, এই ইকুয়েশনটা সম্পর্কে আমরা জানি কিনা? অবশ্যই জানি। এখানে ডেল জিটা হলো কি? এখানে চেঞ্জেস অফ গিবস ফ্রি এনার্জি, এটা হলো গিবস ফ্রি এনার্জির মুক্ত শক্তির পরিবর্তন। বাংলা এটাকে কি বলে? মুক্ত শক্তি বলে, মুক্ত শক্তির পরিবর্তন। ডেল জিটা হলো গিবস ফ্রি এনার্জি, চেঞ্জেস অফ গিবস ফ্রি এনার্জি, এটা হলো গিবস ফ্রি এনার্জির পরিবর্তন। ডেল এইচটা হলো চেঞ্জেস অফ এনথালপি, এনথালপির পরিবর্তন। ডেল এইচটা হলো কি? এনথালপির পরিবর্তন। টিটা হলো কেলভিন টেম্পারেচার, টিটা হলো কি? কেলভিন টেম্পারেচার। আর ডেল এস যেটা আছে এটা হলো এন্ট্রপির পরিবর্তন, যেটাকে আমরা ডেল এস দ্বারা ডিনোট করে থাকি। তার মানে এই ইকুয়েশন থেকে আমরা কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে কিনা সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া পেয়ে থাকি। এই আইডিয়ার ক্ষেত্রে আমরা যেটা জানবো যে স্পন্টেনিয়াস কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি কি কন্ডিশন ফলো করতে হবে। স্পন্টেনিয়াস যে কন্ডিশন আছে সেক্ষেত্রে আমাদের কি কি কন্ডিশন ফলো করতে হবে এটা আমাদের জানা প্রয়োজন, এটা আমাদের জানতেই হবে, না জানলেই লস, আমাদের এটা জানা প্রয়োজন। তার মানে স্পন্টেনিয়াস কন্ডিশনের ক্ষেত্রে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে ডেল এইচ এর যে ভ্যালুটা এটা নেগেটিভ হবে। স্পন্টেনিয়াস কন্ডিশনের ক্ষেত্রে ডেল এইচ এর যে ভ্যালুটা এটা নেগেটিভ হবে। তার মানে আমরা যেটা কন্ডিশন জানলাম সেটা হলো ডেল এইচ এর যে ভ্যালুটা এটা নেগেটিভ হবে, এবং ডেল এস যেটা আছে এই ডেল এস এর যে ভ্যালু যেটা আছে এটা হলো পজিটিভ হবে। ডেল এস এর ভ্যালুটা পজিটিভ হবে, ডেল এস এর ভ্যালুটা পজিটিভ হবে। এটা এই সূত্র থেকে পাবো। গিবস ফ্রি এনার্জির যে ইকুয়েশন আছে, এই গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তনের যে আমরা ইকুয়েশনটা পাই সেই ইকুয়েশন থেকে এখানে খুব সুন্দর করে আমরা এক্সপ্লেইন করতে পারবো। তাহলে আমরা যেটা দেখবো যে ডেল এইচটা হলো কি হবে? ডেল এইচটা নেগেটিভ হবে এবং ডেল এসটা পজিটিভ হবে। নাম্বার এ অপশনে দেখেন ডেল এইচটা নেগেটিভ এবং ডেল এসটা হলো পজিটিভ। তার মানে এখানে 12-র এটা হলো সঠিক উত্তর। আবার এখানে ডেল এইচটা নেগেটিভ আবার ডেল এসটা নেগেটিভ, এটা সঠিক উত্তর হবে না। এইটা সঠিক উত্তর ঠিক আছে, প্রথমবার ডেল এইচটা নেগেটিভ এটা ঠিক আছে, কিন্তু ডেল এইচটা আবার নেগেটিভ এটা হবে না, ডেল এইচটা পজিটিভ হতে হবে। তার মানে নাম্বার সি যেটা আছে এই সি নাম্বার অপশনটাও ভুল। বি নাম্বার অপশন দেখেন এখানে কি দেয়া আছে? ডেল এইচটা পজিটিভ হবে, এটা শুরুতেই ভুল। আচ্ছা ডেল এইচটা হলো পজিটিভ হবে, এটাও শুরুতে ভুল। আবার ডেল এসটা হলো কি হবে? নেগেটিভ হবে। তার মানে অপশন বি সি ডি এই তিনটা হলো ভুল, অপশন বি সি ডি এই তিনটা হলো ভুল। আর অপশন এ যেটা দেয়া আছে ডেল এইচটা নেগেটিভ হবে এবং ডেল এসটা পজিটিভ হবে, এইটা হলো সঠিক উত্তর। তার মানে আমাদের গিবস ফ্রি এনার্জির ইকুয়েশন এইটা থেকে
আমরা যে কোশ্চেনটা সলভ করলাম সেক্ষেত্রে আপনার এই গিবস ফ্রি এনার্জির যে ইকুয়েশন এইটা জানা খুব বেশি প্রয়োজন। আপনাকে এই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির ক্ষেত্রে, মুক্ত শক্তির পরিবর্তনের ক্ষেত্রে বা মুক্ত শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন ইকুয়েশনটা পেতে পারি। সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা জানবো যে ডেল জি সমান ডেল এইচ মাইনাস হলো কি টি ডেল এস। এখানে ডেল জিটা হলো চেঞ্জেস অফ গিবস ফ্রি এনার্জি, ডেল এইচটা হলো এনথালপি চেঞ্জেস, আর এখানে ডেল এস যেটা আছে সেটা হলো এন্ট্রপি চেঞ্জেস, চেঞ্জেস অফ এন্ট্রপি, আর টিটা হলো কেলভিন টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার। আশা করি 12 নম্বর প্রশ্নের সঠিক এক্সপ্লেনেশন আপনারা পেয়েছেন, সঠিক এক্সপ্লেনেশন পেয়েছেন 12 নম্বর প্রশ্ন। এবার আমরা 13 নম্বর প্রশ্ন যাব। এনথালপির যে গল্প, এনথালপির গল্প থেকে এই প্রশ্নটা এসেছে। এনথালপির ক্ষেত্রে 13 নম্বর প্রশ্নটা কি হবে, সঠিক উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তন বা এনথালপি কিসের উপর নির্ভর করে? রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তন বা এনথালপি কিসের উপর নির্ভর করে? এইটার সঠিক উত্তর আপনি কমেন্টে লিখুন, কমেন্টে লিখুন, দ্রুত লিখুন যে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর যে প্রশ্ন আছে এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলেন? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তন বা এনথালপি কিসের উপর ডিপেন্ড করে? এনথালপি, এই যে এনথালপি মানে হলো রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন সেটাই হলো এনথালপি। এটা কিসের উপর ডিপেন্ড করে? এই এনথালপিটা কিসের উপর ডিপেন্ড করে? দ্রুত আমরা একটু কমেন্ট করি। 13 নম্বর, 13 নম্বর সবাই একটু কমেন্ট করি। আচ্ছা 13 নম্বর আমরা দ্রুত কমেন্ট করি। বায়েজিদ মাহমুদ মন ভাইয়া বলেছেন ডি, এমডি আলামিন ভাইয়া বলেছেন ডি, বাকি যারা আছেন তাদের কি খবর? 13 নম্বরের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর যেটা আছে এই 13 নম্বরের সঠিক উত্তর কি হবে আমরা একটু দ্রুত কমেন্ট করি। 13 নম্বরের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমরা একটু দ্রুত কমেন্ট করি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আচ্ছা অনেকেই বলেছেন ডি, অনেকেই বলেছেন ডি, যারা ডি বলেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। মূলত এনথালপি যেটা আছে অথবা রাসায়নিক বিক্রিয়া যে তাপের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন এটাকেই আমরা বলবো এনথালপি। এই এনথালপি মূলত বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করে। এনথালপি, এনথালপি কোনো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করবে। এটা বিক্রিয়ার প্রাথমিক অবস্থার উপর ডিপেন্ড করে। আচ্ছা বিক্রিয়ার শেষ অবস্থার উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার পদ্ধতির উপর ডিপেন্ড করে। আচ্ছা বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থার উপর। এইটা অপশন এ যেটা আছে এটাও সঠিক উত্তর, অপশন বি এটাও সঠিক উত্তর। তবে সি নম্বর যেটা আছে এটা সঠিক উত্তর না, কিন্তু এ নম্বর এবং বি নম্বর যে অপশন আছে দুটোই সঠিক উত্তর। আবার এখানে ডি নম্বর অপশনে আমরা এই এ এবং বি দুইটা অপশনেরই এখানে আমরা কম্বিনেশন পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা ডিটাকে ফলো করব এবং ডিটাকে হলো সঠিক উত্তর মার্কিং করব। আমাদের রাসায়নিক বিক্রিয়া তাপ পরিবর্তন বা এনথালপি তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে? আমরা বলবো যে বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থার উপর। আমরা আজকের যে গল্প আমরা 13টা প্রশ্ন সলভ করলাম। 13টা প্রশ্ন সলভিং এর মধ্য দিয়ে আমরা আমাদের এক্সাম নাম্বার 1 এর আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট কোনো লাইভে আমি ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তবে আপনারা যদি আমাদের লাইভটি প্রপারলি শেয়ার করেন, লাইভে এসে আমরা যে এখানে খুব সুন্দর করে আলোচনা করতেছি সেক্ষেত্রে আপনারা এখানে নিয়মিত কমেন্ট করেন, তাহলে আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের স্পন্টেনিয়াস, এখানে দেখেন স্পন্টেনিয়াস রিয়াকশন আমরা যেরকম এখানে ডেভেলপ করলাম, এখানে আপনারাও স্পন্টেনিয়াস যদি এখানে আপনারা অংশগ্রহণ করেন আমাদের লাইভে কমেন্টের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে, তাহলে আমরা কি করব আপনাদের জন্য নিয়মিত এখানে লাইভ ক্লাসের ব্যবস্থা করব। এবং আমাদের যে বই আছে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকেও আমরা নিয়মিত কিভাবে আপনি বইটি স্টাডি করার মধ্য দিয়ে আপনার 49তম স্পেশাল বিসিএস এর রসায়ন বিষয়ের যে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে আমরা বইটা রচনা করেছি, সেই রসায়ন বিষয়ের পূর্ণাঙ্গ আইডিয়া যাতে আপনি পেয়ে যান সেজন্য আমাদের যে টপিক ভিত্তিক বই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা নিয়মিত ইনশাল্লাহ স্টাডি করব। টপিকস রিলেটেড কিছু লাইভ ক্লাস নিলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। স্যার পেইড কোর্সে কতগুলো পরীক্ষা নেবেন? পেইড কোর্সে আমরা 20টা পরীক্ষা নিব ভাইয়া, মন ভাইয়া। পেইড কোর্সে আমরা 20টা পরীক্ষা নেব, 2 দিন পর পর পরীক্ষা হবে, 2 মাসে আমাদের পরীক্ষাগুলো শেষ হবে। প্রত্যেক মাসে 10টা করে পরীক্ষা হবে। আমরা অক্টোবর পর্যন্ত, এটা হলো আগস্ট এবং সেপ্টেম্বর, এই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা ফাইনাল মডেল টেস্টের মধ্য দিয়ে। আচ্ছা নেক্সট এক্সাম টপিকস কি? নেক্সট এক্সামের যে টপিক আমরা ইলেকট্রোকেমিস্ট্রির উপর আলোচনা করেছি। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের যে টপিক
টপিকগুলো কি দেয়া আছে। আহ, আমাদের যে বই, এখানে আমরা একটু দেখি আমরা খুঁজে পাই কিনা। এইখানে দেখেন, এটা ইমেজ দেখাচ্ছি আমরা। এইখানে পিডিএফটা আমরা খুঁজে পাচ্ছি না। এইখানে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন। এইখানে মূলত বিগত বছরের যে কোশ্চেন, আচ্ছা এখানে মূলত আমরা যেটা সাজিয়েছি, আমাদের যে কোর্স প্ল্যানটা সাজিয়েছি, আমাদের এক্সাম ব্যাচের জন্য আমরা যে কোর্স প্ল্যান সাজিয়েছি, এটা বিগত বছরের বিভিন্ন টপিক ভিত্তিক আমরা অ্যানালাইসিস করার পরে যে টপিকগুলো থেকে বিগত বছরে বিভিন্ন সালে পরীক্ষায় প্রশ্ন হয়েছে, সেই টপিকগুলো থেকে আমরা এখানে কোশ্চেনগুলো ফাইন্ড আউট করেছি, টপিকগুলো ফাইন্ড আউট করেছি, সেগুলোকে আমরা আগে ইনক্লুড করেছি আমাদের এক্সাম ব্যাচে। এখানে দেখেন এক্সাম ওয়ানের জন্য আজকে যে আমরা আলোচনা করলাম, এখানে দেখেন গ্যাস ল, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, লিকুইফিকেশন অফ গ্যাসেস, এগুলো আমাদের বইয়ের 2 থেকে 30 পেজে পেয়ে যাবেন। আমরা আমাদের যে টপিকগুলো বিগত, এখানে দেখেন আপনাদের 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য যে টপিকগুলো দিয়েছে, সেই টপিকগুলোকে আমরা এখানে টপিক নেমে নেমে ইনক্লুড করেছি। এবং এই টপিকগুলো আপনি আমাদের বইতে কোন পেজে পেয়ে যাবেন, কোন কোন পেজে পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে একটা রেফারেন্স দিয়েছি, যেটা বাংলাদেশে অন্য কোনো বইতে এভাবে টপিক ভিত্তিক কেউ রেফারেন্স দিতে পারবে না। কারণটা কি? কারণ হলো আমরা আমাদের বইতে টপিক ভিত্তিক সাজিয়েছি, যেখানে আপনি এই পেজ নাম্বারগুলোতে আপনি যদি যান এবং দেখতে পাবেন যে এই টপিকগুলো সংক্রান্ত ডিটেইলস আমরা আলোচনা করেছি। এই যে দেখেন এখানে দ্য নেচার অফ ডেল এস, ডেল এইচ এবং ডেল জি নিয়ে, যেটা আমরা গিবস ফ্রি ইকুয়েশন থেকে এই যে কোনো বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার ক্ষেত্রে যে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটা আমরা সলভ করলাম। এছাড়া আমাদের এই যে ল অফ এনার্জেটিক, যেটা এনথালপি, কোনো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করে, এই যে এনথালপি চেঞ্জেস, সেটা নিয়ে আলোচনা করলাম। এনার্জি চেঞ্জেস, সেটা নিয়ে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আমরা পরবর্তীতে কোনো লাইভ ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে 2 নম্বর যে টপিক, এই 2 নম্বর টপিকে, অর্থাৎ 2 নম্বর যে আমাদের এক্সাম আছে, সেখানে কোন কোন টপিকগুলো আমরা ইনক্লুড করেছি। দেখেন এখানে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করা আছে, কোলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করা আছে এবং ফেজ রুল নিয়ে আলোচনা করা আছে। আজকে 4 তারিখ, আজকে 4 তারিখে আমাদের পরীক্ষাটা চলছে, আজকের পরীক্ষাটা চলছে। আজকের প্রশ্ন আমরা এখানে ইনক্লুড করেছি। এই প্রশ্নগুলো আমাদের ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল, বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে, তার এখানে খুব সুন্দর আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেট করেছি। সেগুলো থেকে আজকে আমরা 2 নম্বর যে পরীক্ষাটা আমাদের চলমান আছে, সেই 2 নম্বর পরীক্ষাটা আমরা প্রশ্ন সেট করেছি। আপনারা যারা এখনো আমাদের যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচে যারা এখনো যুক্ত হননি, তারা খুব সহজেই আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবেন। সেজন্য আমাদের যে এখানে দেখেন 49তম স্পেশাল বিসিএস কেমিস্ট্রি লেকচারার এক্সাম স্টার্ট আমাদের 1 আগস্ট থেকে হয়েছে। আর রেফারেন্স বুক হিসেবে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি কোন কোন টপিকগুলো পড়বেন। এর বাইরে যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি যারা সংগ্রহ করেছেন, এর বাইরে আপনাদের অন্য কোনো পেজ পড়ার প্রয়োজন নেই। আমরা যে এখানে এই যে বিভিন্ন ধরনের পেজ নং উল্লেখ করে দিয়েছি, টপিকের সাথে ডান পাশে আমরা যে পেজ নং উল্লেখ করে দিয়েছি, এর বাইরে আপনাদের অন্য কোনো পেজ পড়ার প্রয়োজন নেই, কারণ এগুলো টপিকের আউটসাইড সিলেবাস। টপিকের আউট অফ সিলেবাস, টপিকের আউট অফ সিলেবাস, এগুলো টপিকের বাইরে যে সিলেবাস আছে সেগুলো আপনাকে পড়তে হবে না। সিলেবাসের বাইরে যে টপিকগুলো আছে, সিলেবাসের বাইরে যে টপিকগুলো আছে সেগুলো পড়তে হবে না, শুধু সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলো ইনক্লুডিং আছে সেই টপিকগুলো পড়বেন। আচ্ছা, এখানে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি দিয়েছি, তারপরে কোলিগেটিভ প্রপার্টি দিয়েছি, ফেজ রুল দিয়েছি। যারা এখনো আমাদের এই এক্সাম ব্যাচে যুক্ত হননি, তারা খুব সহজেই এখানে দেখেন আমরা একটা নাম্বার দিয়েছি, এইখানে নাম্বার দিয়েছি 01933736958। এটা আমাদের পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনি 510 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করার মধ্য দিয়ে আপনি আমাদের যে এক্সাম ব্যাচ আছে, চলমান এক্সাম ব্যাচ 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য, সেই এক্সাম ব্যাচে আপনি খুব সহজেই এনরোল করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। আর এরকম মজার মজার আপনারা এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। তবে একটু ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কঠিন কঠিন যে সকল প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের এখানে টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। এবং যেহেতু আমরা
আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা আমাদের কোশ্চেনগুলো সেট আপ করতেছি এবং সেই টপিকগুলো এখানে আমরা হাইলাইট করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার জন্য আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে এই বইটা সংগ্রহ করা খুব জরুরি এবং আমাদের এই বইটা স্টাডি করার মধ্য দিয়ে আপনি বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং এই প্রশ্নগুলো শেখার পাশাপাশি এই প্রশ্নগুলোর যে টপিক আয়ত্ত করার পাশাপাশি আপনি গুরুত্বপূর্ণ আরো অসংখ্য টপিক এখানে আয়ত্ত করার সুযোগ পাবেন এক বই থেকেই। সুতরাং আপনার জন্য কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করা অনেক বেশি জরুরি। আজকে আমরা এই গল্পগুলো শেষ করে দিব। যারা এখনো আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হননি, আমাদের এই স্ক্রিনের যে নাম্বার ছিল এই স্ক্রিনের নাম্বার দেখে আপনি আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আমাদের আরো বেশ কিছু কোশ্চেন ছিল। দেখেন আমরা 13 নম্বর কোশ্চেন ছিল, এরপরে আমাদের আরো কিছু কোশ্চেন ছিল। এখানে 14 থেকে 20, এখানে আমাদের 25টা কোশ্চেন ইনক্লুড করা আছে। বাকি 14 থেকে 25 নম্বর কোশ্চেনের যে এক্সপ্লেনেশন, এইটা নিয়ে আমরা অন্য কোনো লাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এই এক্সপ্লেনেশন আপনাদের জন্য জানা প্রয়োজন। এখান থেকে বিগত বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। সেই বিগত বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলোর আলোকে আমরা আমাদের এখানে এমসিকিউ কোশ্চেনগুলো সেট আপ করেছি। যেই সেট আপকৃত কোশ্চেনগুলো আপনাদের জন্য জানা প্রয়োজন, আপনাদের প্র্যাকটিস করার প্রয়োজন এবং এই মডেলে আপনাদের আরো অন্যান্য যে সকল ইনফোগুলো জানা প্রয়োজন সেগুলো আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে খুব সহজেই জানতে পারবেন। আজকে আমরা শেষ করে দিব। শেষ করার আগে আপনাদের একটা খুশির খবর জানাচ্ছি, সেটা হলো আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা এটা 3 দিনের জন্য স্টক আউট হয়েছিল। আমরা প্রেসে কথা বলেছি, প্রেস আমাদেরকে জানিয়েছে তারা কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা ছাপিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল আমাদেরকে হ্যান্ড ওভার করবে, অর্থাৎ আগামীকাল বইয়ের ছাপা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদেরকে তারা বইটা দিয়ে দিবে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যারা আমাদেরকে এখানে পে করেছেন, যারা আমাদেরকে অর্ডার করেছেন, আমরা তাদেরকে আগামীকাল ইনশাল্লাহ বই ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আগামীকাল আপনাদের কুরিয়ারে বুকিং হবে। আপনারা কুরিয়ারে বুকিং থেকে শুরু করে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনারা বইটা পেয়ে যাবেন। অনেকেই অস্থির হয়ে যান যারা ঢাকা থেকে অনেক দূরে যাদের বাসা, উপজেলা পর্যায়ে যাদের বাসা, সেক্ষেত্রে তাদের বই পেতে 1 থেকে 2 দিনের মতো একটু সময় লাগবে। আর কারণ আবার অনেকেই আছে যে আমাদের বইটা কুরিয়ারে ঠিকই দ্রুত সময়ের মধ্যে যায়, কিন্তু কুরিয়ার থেকে যারা বই ডেলিভারি দিয়ে থাকে আপনাদেরকে, তারা হয়তো একটু দেরিতে আপনাদেরকে রেসপন্স করে। দ্যাটস ওয়াই আপনাদের জন্য অনেক সময় একটু ডিলে হয়ে যায়। এটা আমাদের ডিলে না, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের অর্ডারকৃত যে বইগুলো আছে ইনশাল্লাহ আমরা এগুলো পাঠানোর চেষ্টা করি। এবং আপনারা যারা আমাদেরকে এই 2 থেকে 3 দিনের মধ্যে যারা অর্ডার করেছেন, আমরা বই দিতে পারিনি, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের অর্ডারকৃত বইগুলো আমরা কুরিয়ারে বুকিং করব। এর মধ্য দিয়ে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে বইগুলো হাতে পেয়ে যাবেন। আর যারা এখনো অর্ডার করেননি, অর্ডার করবেন ভাবছেন, সময় যেহেতু খুবই কম, একেবারেই কম, সুতরাং এই স্বল্প সময়ে আপনাকে ভালো করার জন্য আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে এই বইটা সংগ্রহ করা প্রয়োজন। এই বইটা সংগ্রহ করার মধ্য দিয়ে আপনি যদি টপিক ভিত্তিক রেগুলার স্টাডি করেন এবং আমাদের যে এক্সাম ব্যাচ আছে, আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের উপর আমাদের এক্সাম ব্যাচে যদি আপনি নিয়মিত পরীক্ষা দেন, আশা করি আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, পূর্ণাঙ্গ সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে আপনি পরীক্ষায় একটা খুব ভালোভাবে এখানে আপনি এই রেসপন্স করতে পারবেন এবং আপনার পরীক্ষা ভালো হবে। এবং সেই সাথে আপনি আপনার যে স্বপ্ন পূরণ, বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে স্বপ্ন পূরণের জন্য আপনি নিজেকে চেষ্টা করতেছেন, এখানে লড়তেছেন, ইনশাল্লাহ আপনার এই লড়াইতে আপনি জয়ী হবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।